অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনবেন লেখক অর্ণব ঘোষের কলমে লইথুম্র। আমাদের গল্প ও পরিবেশনা আপনাদের ভালো লাগলে অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে লেখক অর্ণব ঘোষের কলমে আমাদের আজকের গল্প লইথুম্র। যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মানুষকে আজকাল কিছুতেই বিশ্বাস করা যায় না। ওই দিদিকে আমি কতখানি বিশ্বাস করেছিলাম, নিজের সবটুকু বলেছিলাম, তারপরেও শুধু কয়েকটা টাকার জন্যই সব করলো। এভাবে ছেড়ে দেওয়া যায় না। ভাগ্যিস ভাদুও আমাকে আগে আগে সবটাই বলে রেখেছিল। এই জিনিসটা জোগাড় করতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল একেবারে। দেখি এখন মহামানব বাড়িতে আছেন কিনা। কাজের কাজটা হলে হয়, তার মধ্যে আবার এই মরার বৃষ্টি, থামবার নামগন্ধ নেই, বড্ড বিরক্তিকর। মুখে একরাশ চাপা বিরক্তি নিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে ছপ ছপ করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলছিল লোকটা। এলাকার লোকেদের থেকে খবর পেয়েছিল তাকে শেষ এই জায়গাতেই আশেপাশে দেখা গেছিল। এখন উনি একমাত্র ভরসা। তবে বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছে সে। তার উপর বৃষ্টির মধ্যে সম্পূর্ণ ভিজে অবস্থায় খুব বেশি জোরে সাবলীলভাবে হাঁটতেও বেশ অসুবিধা হচ্ছে। তবে অবশেষে ছোট্ট কুঁড়েঘরটা খুঁজে পাওয়া গেল। ঘাস পাতার জঙ্গল পায়ে মারিয়ে যখন ভাঙাচোরা বাড়ির সামনে এসে পৌঁছালো, দেখল দরজাটা হাট করে খোলা। ভিতরে একটা হলদেটে লণ্ঠনের আলো জ্বলছে। তার আভা বাইরে থেকে বোঝা যাচ্ছে। একবার আশেপাশে ভালো করে দেখে নিয়ে দুবার বাইরে থেকে বেশ মৃদু স্বরে উচ্চারণ করল ওঙ্কার। পাগলা খেপা, পাগলা, বাড়িতে আছো নাকি? ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তবে নাকে একটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধ আসছে। কোনো মতে জুতো খুলে পা টিপে টিপে ভিতরে প্রবেশ করল ওঙ্কার। সারা ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে তেল মাখানো চাল আর লাল লাল সিঁদুরের ছাপ। তাদের মধ্যে বেশ কিছু জায়গায় চাল পুড়ে কালচে হয়ে গেছে। ঘরের দেওয়ালে মানুষের মাংস, চামড়া সব পুড়িয়ে আটকে রাখা হয়েছে। ঘরের এক কোণে জরাগ্রস্ত হয়ে বসে আছে একটা মানুষ। তবে তাকে মানুষ ঠিক বলা উচিত হবে কিনা বোঝা গেল না। শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গিয়ে সাদাটে ল্যাদল্যাদে, মাংস প্রায় বেরিয়ে এসেছে। কুষ্ঠ রোগীর মতো পিঠের দিকটা বেঁকে গেছে। মাথায় কোনো রকম চুলের বংশ নেই। পিঠের মাংসল জায়গায় জায়গায় ঘায়ের মতো কি সব বেরিয়ে এসেছে। ওঙ্কার প্রায় আরেকটু হলেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে। পচা পোড়া গন্ধটা কোথা থেকে আসছে এবার বুঝতে পারল সে। কিন্তু তখনই ধুঁকতে থাকা পাগলা খেপা 3 বার মারণ কাশি কেশে নিয়ে এক দলা রক্ত মেশানো থুতু ফেলে পিছনে ঘুরে থাকা অবস্থায় ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, তুই আমার কাছে কেন এসেছিস? পাগলা খেপা, আমার একটা জিনিস লাগবে। গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারলাম তুমি এখানে আছো, তাই চলে এলাম। ওঙ্কার দেখল পাগলা খেপা নিজের বাঁ হাতের একটুখানি চামড়া দাঁত দিয়ে ছিঁড়ে আনল। থকথকে সাদাটে মাংস বেরিয়ে এলো ওখান দিয়ে। ওঙ্কারের মনে হলো
এবার বমি চেপে রাখা খুব দুষ্কর হচ্ছে। ঘরের হলদেটে আলোয় চামড়ার টুকরোটা হাতে নাচাতে নাচাতে সে বলল, এমনি এমনি কোনো কিছু তোকে কেন দেবো আমি? আমি তার বদলে কি পাবো? কি পাবো? ওঙ্কার মনে মনে বুঝল কাজ হচ্ছে বলেই তো মনে হচ্ছে। পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের পুড়িয়া বের করে জিজ্ঞেস করল, সিসিলিয়ান হানি, এতে কাজ হবে? কথাটা শোনা মাত্রই খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে কেশে উঠে পাগলা খ্যাপা তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই বিভৎস মুখ দেখে ওঙ্কার আতঙ্কে হুড়মুড়িয়ে চাল ভর্তি মেঝের উপর পড়ে যায়। সামনের মানুষটার মুখ কোনো মানুষের বলে তো মনে হচ্ছে না। মুখটা সরু চোঙের মতো হয়ে গেছে। মাথায় চুলের নাম গন্ধ নেই, কেবল ছোট ছোট কয়েক জায়গায় আগাছার মতো গজিয়ে উঠেছে। চোখ দুটো কটা আর ঘোলাটে হয়ে গেছে। মুখের চামড়ায় দানাদার ঘায়ের মতো কি সব ফুটে উঠছে। সাদা থকথকে মাংসের উপর ভনভন করে একদল মাছি উঠছে। হাস্যময় মুখের ভিতর থেকে এক নাগারে কষ আর কালচে লাল রক্ত গড়িয়ে পড়ছে। দাঁতগুলো কালচে হয়ে পোকায় খেয়ে নিয়েছে। হাড় গিলে কঙ্কালসার শরীরে একটু একটু করে সে সামনে ঘুরে বসল। তার শরীরের অগ্রভাগের বেশিরভাগটাই কাটা। ছুরি দিয়ে বারবার কেউ আঘাত করেছে বলে মনে হচ্ছে, বা এমনও হতে পারে সে নিজেই নিজেকে আঘাত করেছে। মুখের অদ্ভুত অতিপ্রাকৃত হাসিটা ধরে রেখে সে বলল, চলবে? কাঁপা কাঁপা হাতে ওঙ্কারের হাতে ধরে থাকা কালো পুঁটলিটা তার দিকে এগিয়ে দিল। প্রায় হাত থেকে ছোঁ মেরে নিয়ে নেয় পাগলা খ্যাপা। তাকে দেখেই বোঝা যাচ্ছে এই ছাইপাশ নেশা করার জন্যই আজ তার এই অবস্থা। কিন্তু তবু শরীরকে কিছুতেই আর কাবু করতে পারছে না যেন। ধোঁয়া খুলে এক চিলতে হাতে নিয়ে নিজের নাকে ঘষে যেন স্বর্গ সুখ লাভ করল সে। চোখ বন্ধ করে একবার দীর্ঘ নিঃশ্বাস নিতেই আরো বেশ কয়েকবার মারণ কাশি কেসে উঠল পাগলা খ্যাপা। ছলকে উঠল বেশ কিছুটা কালচে রক্ত সাদা চালের ওপর। এতক্ষণ পর ওঙ্কার বুঝতে পারল মেঝের উপর যেগুলোকে সে সিঁদুরের ছাপ ভেবেছিল সেগুলো আদতে রক্ত। দূরে কোথাও একদল শিয়াল তীব্র কর্কশ শব্দে বৃষ্টির মধ্যে নিজেদের উপস্থিতি জাহির করছে। পাগলা খ্যাপা উজ্জ্বল চোখে বেশ কিছুটা মুখে ঢুকিয়ে চোখ বুঝে জিজ্ঞাসা করল, এবার বল তোর কি চাই, বল। বলছি। একটু ঢোক গিলে ওঙ্কার নিজেকে ধাতস্থ করল। পাগলা খ্যাপা এখন প্রাণ ভরে তাকে দেওয়া বিষের গন্ধ নিচ্ছে। অত্যন্ত বিষাক্ত হওয়ার সাথে সাথে এগুলো উগ্র মিষ্টি গন্ধের হয়ে থাকে। ওঙ্কার উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আমার ক্লোইধুম্র চাই পাগলা খ্যাপা, পারবে? এক ধাক্কায় পাগলা খ্যাপার মুখের হাসি হাসি ভাবটা হঠাৎ উধাও হয়ে কপালে ভাঁজ পড়ল। একবার আপাদ মস্তক ওঙ্কারকে দেখে নিয়ে জিজ্ঞেস করল, ক্লয়েড ধূম্র নিয়ে তুই কি করবি? ক্লয়েড ধূম্র নিয়ে তুই কি করবি? আমি ধূম্রকে জাগাতে চাই পাগলা খ্যাপা, তবে তার সর্বোচ্চ শক্তিতে জাগাতে চাই। আমাকে সেই পথ আপনাকে পাতলে দিতেই হবে। পাগলা বেশ কিছুক্ষণ কি যেন একটা ভাবল। তারপর হঠাৎ করেই তার চোখ দুটো যেন ধক করে জ্বলে উঠল। দু পায়ে ভর দিয়ে লাফাতে লাফাতে একটা ছুরি এনে আবার তার সামনে বসে বলল,
আমাকে খুন করতে পারবি? বল 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 বল, আমাকে খুন করতে পারবি? কথাটা বলে ওঙ্কারের উত্তরের অপেক্ষা না করেই ছুরি দিয়ে নিজের 2 হাতের তালু কেটে ফেলল পাগলা খ্যাপা। তারপর পাগলের মতো নাচ করতে করতে দেওয়ালের উপর রক্ত দিয়ে 2 হাত বুলিয়ে বুলিয়ে কি সব যেন আঁকতে শুরু করলো। তার সাথে গোগানির মতো স্বরে কাস্তে কাস্তে উচ্চারণ করলো একটা অদ্ভুত মন্ত্র। ওম রিং ক্রিং প্লটকই ধুমরে ঘোরকণ্ঠা প্রলয়ধ্বং সিनै স্বাহা চিন্নকণ্ঠা রুদ্রঘণ্টা মুন্ডমুকুটিকাও ঘোরকায় ক্রিং রক্তমঞ্জাখিলো কুম্ভে কপালভক্ষিণী কালিকডোরি ক্রিং প্রেত পিশাচ কঙ্কালমালিনী জটা ধূম্রমাণী স্বাহা। কালচে দেওয়ালের মধ্যে লালচে রক্ত দিয়ে একটা অদ্ভুত ছবি তৈরি হলো। এরপর পাগলা খ্যাপা একটা সরার মধ্যে বেশ কিছুটা ছাই, পোড়া চাল আর নিজের বাঁ হাতের রক্ত পর পর 5 ফোঁটা ফেলে ছুরিটা ওঙ্কারের দিকে এগিয়ে দিয়ে বলল, এবার আমায় মেরে আমার মাথার খেলু সরাতে করে তিব্বতে নিয়ে যাবি। সেখানে সে তোর জন্য অপেক্ষা করবে, তাকে এই মিশ্রণ দিয়ে দেবে, ব্যাস ব্যাস, আর তোকে কিছুই করতে হবে না। যা 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 যা। না না, সে কি করে হয়? তোমায় কি করে মারবো আমি? হারামজাদা, পারবি না যখন এসেছিস কেন তুই? দূরা এখান থেকে, দূরা। খাওয়ার সময় নষ্ট। যা যা যা, এই বলে পাগলা আবার একটু বিষাক্ত পদার্থ মুখের ভিতর চালনা করে কেশে উঠে রক্ত বের করলো মুখ দিয়ে। ওঙ্কার একবার নিজেকে ভালো করে মনে মনে বুঝিয়ে নিল মাটিতে তখন তাঁর পায়ের সামনে ছুরিটা পড়ে রয়েছে। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে মুহূর্তের মধ্যেই লাফিয়ে পাগলা খ্যাপার বুক বরাবর বসিয়ে দেয়। এরকম অকস্মাৎ আক্রমণ সেও হয়তো বুঝতে পারেনি। ঝলকে মুখের ভিতর থেকে গলগল করে রক্ত বের হয়ে আসে। এবারে ওঙ্কার ছুরিটা বের করে তার গলা বরাবর বসিয়ে চিঁড় দিয়ে কাটতে শুরু করল। রক্ত ছিটকে এসে লাগলো ওঙ্কারের চোখে মুখে। তখনও পাগলা খ্যাপার মুখে এক চিলতে হাসি লেগে আছে। অবশেষে কাটতে কাটতে তার মুন্ডুটা দেহ থেকে আলাদা হয়ে যায়। আর পারল না ওঙ্কার, হরহর করে বমি করতে করতে বাইরে চলে যায়। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একটু চোখে মুখে জল লাগিয়ে আবার ভিতরের দিকে তাকালো সে। এখনো আসল কাজটা বাকি, মাথা ফাটিয়ে ঘিলু বের করতে হবে। একবার ঢোক গিলে একটা বড় পাথর তুলে আনলো ওঙ্কার। কোনো মতে টেনে টেনে ঘরের ভিতরে এনে সেটাকে 2 হাতে তুলে পাগলা খ্যাপার মাথা বরাবর ফেলে দেয়। মাথা ফেটে রক্ত আর সাদাটে থকথকে ঘিলু বেরিয়ে আসে। আরও এক প্রস্থ বমি উদর হতে উদ্রেক হয়ে আসছিল তার। কোনো মতে চোখ নাক মুখ চেপে সেটা ছড়ার ভিতর রাখল। তারপর আটা দিয়ে ভালো করে ছড়ার মুখ বন্ধ করল। বেরোনোর সময় আরেকবার দেওয়ালে আঁকা পাগলা খ্যাপার চিত্রটা ভালো করে দেখে নেয় সে। এটাই হলো ক্লোই ধুমরের আসল রূপ। ওই সরাটা হাতে নিয়ে ওঙ্কার মনে মনে বলল, তিব্বতে আমার জন্য কে অপেক্ষা করবে? সাথে সাথে চারিপাশের বাতাসটা ভারী হয়ে পাগলা খ্যাপার পরিচিত কণ্ঠটা খলখল করে হাসতে হাসতে ফিসফিস করে তার কানে কানে যেন বলে গেল, অত ভাবতে হবে না, আমি আছি তো। ওঙ্কার বৃষ্টিতে সরাটা ভালো করে ঢেকে নিয়ে এগিয়ে যেতে লাগলো জঙ্গলের দিকে। কিন্তু পিছন থেকে একটা চাপা অট্টহাসি আর গোগানির মতো আওয়াজ আশেপাশের পরিবেশে প্রতিধ্বনিত হয়ে
বারবার ফিরে আসতে লাগলো। শুধু রিক্ত হয়ে পড়ে রইল পাগলা খ্যাপার মৃতদেহ আর ক্লোই ধূম্রর স্বাক্ষর বহনকারী সেই ভগ্নপ্রায় কুটিরটা। মল্লারপুর গ্রামের মাঠের মাঝখানে একটা মরা গাছের নিচে বসে আছেন ঠাকুর রুদ্র শঙ্কর মৈত্র। বেশ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার সামনে বসে আছেন ওনার প্রিয় শিষ্যা অঞ্জলি। সে এই গ্রামেরই মেয়ে, তবে তার মধ্যে একটা বিশেষ লক্ষণ আছে, যার জন্য আজ রাতে তাকে আহ্বান করা। রুদ্র শঙ্কর ঠাকুরের বয়স আন্দাজ 90-এর কাছাকাছি হবে। দীর্ঘদেহী, গৌরবর্ণ, মাথায় এবং মুখে ভর্তি শ্বেতকেশ এবং দাড়ি গোফের আচ্ছাদনে আবৃত। পরনে গাঢ় কৃষ্ণাম্বর, গলায় আর কবজিতে রুদ্রাক্ষের মালা ধারণ করা। আর তাঁর সামনে বসে থাকা অঞ্জলির বয়স আন্দাজ 24-এর কাছাকাছি। পরনে গ্রামীণ ভঙ্গিতে ফেড হয়ে যাওয়া লাল শাড়ি, হাতে লোহার বালা আর পায়ের নুপুরের ঝুমঝুম শব্দে বোঝা যায় তাঁর উপস্থিতি। রুদ্র শঙ্কর ঠাকুর শুরুতেই তাকে বললেন, বলছি আগে একটু অগ্নি সংযোগের ব্যবস্থা করো তো মা। কথা মতো কাজ করল অঞ্জলি। শীতের রাতে আগুনের হালকা উষ্ণতার সংস্পর্শে এসে দুজনেই অল্প স্বস্তি পেল। রুদ্র শঙ্কর ঠাকুর এরপর ভারী কণ্ঠে বলা শুরু করলেন, আগে বলো, তোমার বিদ্যালয়ের ভাবনা চিন্তা এখনো আছে? সে তো আছেই ঠাকুর, কিন্তু আমি আর আশা করি না। আপনি তো জানেন আমি এই বংশের শেষ মানুষ হিসেবে রয়েছি। তার উপর আমার আবার চেহারার এই অবস্থা। আর বিদ্যালয়ের জন্য যে অনেক অর্থের প্রয়োজন ঠাকুর, উন্নত পরিকাঠামো প্রয়োজন, সে অনেক ঝক্কির ব্যাপার। ছোট ছোট বাচ্চাগুলো ছোট থেকেই কুলিমজুরের মুটের কাজ করছে। আমার তো অনেক রকমই ইচ্ছে আছে, কিন্তু তা কখনো বাস্তবায়িত হবে কিনা জানি না। যাকে আপনি এবার বলুন তো, কেন ডাকলেন আমায়? তোমায় আলাদা করে এখানে ডেকে আনার এক বিশেষ কারণ আছে মা। তোমার মনে আছে ছোটবেলায় তুমি তোমাদের এই জ্বর আর কারণ জানতে চেয়েছিলে? তখনও তোমার মা বেঁচে ছিলেন। তখন আমি তোমায় বলেছিলাম তোমার সঠিক সময় তুমি সবটা জানবে। হ্যাঁ, আমার সবটা মনে আছে ঠাকুর। আর আপনি এসবের থেকে প্রতিকারের উপায়ও বলবেন বলেছিলেন। হ্যাঁ, তবে শোনো, ঘটনা সত্যতা কতটুকু সেটা আমার অজানা। এই ঘটনাটা সম্পূর্ণই আমার পিতামহের কাছ থেকে শোনা ঘটনা। তিনি আমায় একদিন সন্ধ্যাবেলায় শক্তির অজানা রূপ এবং তাদের অজানা কর্মকাণ্ড নিয়ে আলাপ আলোচনা করতে করতে এই ঘটনার কথা বলেছিলেন। তুমি তো জানো তোমাদের বাড়ির পিছনের জমিতে আগে একটা মন্দির ছিল। হ্যাঁ, দেবী ছিন্নমস্তার মন্দির, কিন্তু সে তো এখনো আছে, যদিও সেটা এখন পরিত্যক্ত আর পুজোর জন্যও একেবারেই অনুপযোগী। হ্যাঁ, ওখানে এক সময় দেবীর নিত্য পুজো হতো, উৎকৃষ্ট হোমাগ্নি হতো। কিন্তু বাঁধ সাধলেন তোমার প্রপিতামহের পিতামহ, অর্থাৎ বজ্র ভার্গব চক্রবর্তী। ওনার মধ্যে এক অদ্ভুত নেশা ছিল, নিজের যৌবন ধরে রাখার নেশা। তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন এবং চাইতেন প্রত্যেকে ওনার মোহরূপের মোহে আকৃষ্ট হয়ে যান। তাই তিনি শুরু করলেন এক অত্যন্ত নিম্ন রুচির তান্ত্রিক সাধনা। দেবী ছিন্নমস্তা ছিলেন কামের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করা একজন দেবী। বিশল্য শৈবের মহাজাগতিক সৌন্দর্য এবং কামরূপ রসের গুণগত মানকে তিনি অবলীলায় রক্ষা করেন। কথিত আছে দেবী বিশেষ নিষিদ্ধ পুজোর মাধ্যমে আধারের 6 ভ্রূণ হত্যা করে দেবীকে ভোগ হিসেবে অর্পণ করলে পূজারীকে উপযুক্ত ইচ্ছানুরূপ মনোবাঞ্ছা পূরণ করেন।
সেই বিশেষ মুহূর্তে দেবীকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে পাওয়া যায়। এক নাগাড়ে কথাগুলো বলে একটু বিরতি নিলেন তিনি। তার বয়সের চাপে এক নাগাড়ে কথা বলতে পারেন না। পাশে রাখা ঘটি থেকে জল গলার্ধকরণ করার সময় অঞ্জলি জিজ্ঞাসা করল, আচ্ছা, কি করেছিলেন তিনি? তিনি বিশল্য শৈবের আক্ষরিক অর্থ বুঝতে পারেননি। তিনি একের পর এক 6 গর্ভবতী নারীকে হত্যা করে তাদের ভ্রূণকে অর্ঘ্য হিসেবে প্রদান করেন দেবীকে। কিন্তু দেবী আবির্ভূত হলেন না। তার পরিবর্তে তিনি শুনতে পেলেন আরও ভবিষ্যৎবাণী, এক পিশাচ কণ্ঠের ভবিষ্যৎবাণী। সেই পিশাচ তাকে জানালো এই তত্ত্বের গুরু আক্ষরিক অর্থ। আধারের 6 ভ্রূণের অর্থ ষড়রিপু। ষড়রিপুকে বোঝানো হয়েছিল, কিন্তু তিনি একের পর এক নবজাতকের হত্যার মতো অঘোর পাপের অংশীদার হয়েছেন। এর ফলস্বরূপ ওনার সাথে সাথে আগামী সকল প্রজন্ম এক বিশেষ চর্মরোগে আক্রান্ত হবে। প্রত্যেক সদস্য এই রোগ আমরণ নিজেদের শরীরে বহন করবে। সেই থেকে তার শরীরে দেখা দিল দানাদার কালচে ঘায়ের মতন জিনিস, যা ঠিক এখন তোমাদের মুখ আর শরীর জুড়ে রয়েছে। একটু একটু করে এই ঘা ভিতর থেকে তোমাদের শরীরকে খোকলা করতে শুরু করে। কাজেই সাধারণভাবেই খুব অল্প সময়ের মধ্যেই নেমে আসে অকাল বার্ধক্য এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বজ্র ভার্গব বাবু বেশিদিন কষ্ট ভোগ করেননি। এই রোগে আক্রান্ত হওয়ার বেশ কিছুদিন পরেই তিনি পরলোক গমন করেন। তবে অজান্তেই নিজের বংশের উপর দাগিয়ে দিয়েছিলেন এই মারণ রোগের বিভীষিকাকে। একটা আক্ষরিক অর্থ ভুল বোঝার জন্য আর নিজের লোভের জন্য তিনি আমাদের এই রকম একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে গেলেন। সত্যি, একেই হয়তো বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। যাই হোক, কিন্তু ঠাকুর, আমি একটা জিনিস একেবারে বুঝতে পারছি না। হঠাৎ করে আমাকে আলাদা করে ডেকে আপনি এসব কেন বলছেন? কারণ সময় এসে গেছে ওই সাপের থেকে মুক্তি পাওয়ার, আর সেটা তুমি ছাড়া আর কেউ পারবে না। কথাটা শোনা মাত্রই অঞ্জলির মনে হলো এক মুহূর্তের মধ্যে তার আশেপাশের জগৎটা পুরোপুরি বদলে গেল। রুদ্রশঙ্কর ঠাকুর এসব কি বলছেন? সেই নাকি একমাত্র যে এই রোগের প্রতিকার করতে পারে। কথাটা বিশ্বাস হলো না তার। চোখে মুখে প্রশ্নের ছাপ দেখে রুদ্রশঙ্কর ঠাকুর বললেন, শেষের দিকে বজ্র ভার্গব বাবু নিজের কৃতকর্মের জন্য অত্যন্ত অনুশোচনায় ভুগতেন। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তাতে তিনি আর একবার প্রকৃত উপায় দেবী ছিন্নমস্তাকে সরাসরি আহ্বান করেন। দেবী এবারেও সামনে আসেন না। পরিবর্তে শুনতে পান আবার সেই খ্যাস খ্যাসে ভাঙা ভাঙা পিশাচের কণ্ঠটা। পিশাচ জানায় এক সময় তার পরিবারে এমন একজন জন্মগ্রহণ করবে যার মধ্যে থাকবে বজ্রপুষ্পের দৈব শক্তির লক্ষণ, আর সেই এই অভিশাপ মুক্ত করবে। তোমার মধ্যে পাওয়া গেছে সেই বজ্রপুষ্পের আভাস অঞ্জলি। তুমি এখন ত্রাতা হয়ে উঠতে পারো তোমার পরিবার, তোমার বংশের। আমায় কি করতে হবে গুরুদেব? তোমার মধ্যে যেহেতু বজ্রপুষ্পের লক্ষণ আছে, তাই তুমি তোমার শরীরে অপরিসীম শক্তির ভাণ্ডার ক্লোইধূম্রকে ধারণ করার ক্ষমতা রাখো। তোমায় তাকে বুঝতে হবে, নিজের শরীরে ধারণ করতে হবে এবং তাকে তার কাজে সাহায্য করতে হবে। তবেই দেবী ছিন্নমস্তা শক্তির সর্বোচ্চ আধারের নির্দেশে তোমাদের বংশের উপর থেকে এই অভিশাপ শোষণ করে নেবেন। কিন্তু আমি তাকে কোথায় খুঁজে পাবো? তোমায় খুঁজতে হবে না, উনি তোমায় খুঁজে নেবেন। এটাই তো ভবিতব্য মা। উনি নিজেকে মেলে ধরার জন্য একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন ধারক খুঁজবেন, আর তুমি হবে সেই প্রকৃত ধারক। কিন্তু পৃথিবীতে এই সমগ্র মানব জাতির মধ্যে আমার মধ্যেই কেবল যে বজ্রপুষ্পের শক্তি আছে সেটা তো নিশ্চয়ই না। তাহলে তিনি এত মানুষের মধ্যে আমাকেই বা কেন এই কাজের জন্য নির্বাচিত করবেন?
আমার বয়স 90 অতিক্রম করলেও আমার অনুমান নির্ভুল। তিনি আসছেন। আমি তাকে কোন কাজে সাহায্য করব গুরুদেব? আর আমার শরীর সে ধারণ করলে আমি কি আর ইহজগতে থাকবো না? কেন থাকবে না মা? নিশ্চয়ই থাকবে। উনি ওনার কাজ সম্পন্ন করার জন্য একটি ধারক চান কেবল। তুমি সেই ধারকের উপযোগী। গুরুদেব, কাজটা কি সেটা কি আপনি আমাকে বলতে পারবেন? না, সেটা আমার ধারণার অতীত। তবে কাজ শেষের পর তোমারও আর কিছু মনে থাকবে না। তোমার মা প্রবীণা হয়েছেন এবং সত্যি বলতে তুমিও জানো যে ওনার অন্তিম সময় নিকটে উপস্থিত। তিনি তোমায় অত্যন্ত স্নেহ করেন। এখন এই মুহূর্তে তোমার এই ভবিতব্য শুনলে উনি বেশ চিন্তিত হয়ে পড়বেন। তাই তোমায় আলাদা করে দেখেই কথাগুলো বললাম। যখন হয়তো তিনি আসবেন তখন আমি বা তোমার মা বা হয়তো কেউই থাকবো না। তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো মা। শেষের কথাগুলো শুনে মাথা নিচু করে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল অঞ্জলি। রাতের নিগুড় নীরবতা আর আগুনের মর্মর ধ্বনি গুরু শিষ্যের দুজনের কায়াকে এক উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। রাতের অন্ধকার আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুদ্র শঙ্কর ঠাকুর জিজ্ঞাসা করলেন, আর কিছু জিজ্ঞাসা আছে তোমার? কি এই ক্লোইধূম্র গুরুদেব? প্রশ্নটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। মনে মনে উত্তরটা ভালো করে গুছিয়ে নিলেন। তারপর একটা মৃদু হাসি হেসে বললেন, এর কোনো সঠিক ব্যাখ্যা হয় না। প্রাচীনকালে অনেকে তান্ত্রিক দেবী চামুন্ডা কালীকে শ্মশান মন্দিরে ধূম্র হিসেবে পুজো করতেন। সাধারণত তান্ত্রিক গুণগত দিক থেকে বিচার করলে এটি দেবী চামুন্ডা কালীর এবং শক্তির সর্বোচ্চ পর্যায়ে পড়ে। পরে লোচন কাপালিক আমাদের কামাখ্যার মহাগোড়া তান্ত্রিক, যিনি নিজের সত্যকে আরও উচ্চ স্তরে নিয়ে যান এবং একত্রিত করেন দেবী ধূম্র রূপের সাথে। আজ অব্দি একমাত্র তিনি নিজের সত্তাকে এহেন উচ্চ মার্গের পথে নিয়ে যেতে পেরেছিলেন। এই দুয়ের মিলিত সত্তাই হল দেবী চামুন্ডার ধূম্র রূপের অন্তিম প্রকাশময় শক্তি, যাকে বলা হয় ক্লোইধূম্র। তবে এখনো পর্যন্ত খুব কমই, প্রায় হাতে গোনা একজন কি দুজনই নিজের সত্তাকে ধূম্রর সাথে মিলিত করতে সক্ষম হয়েছে। শুনশান ফাঁকা শ্মশানের বালিয়াড়ির উপর দিয়ে হেঁটে চলেছে রুষা। এমনিতেই তারাপীঠ শ্মশানে অনেক লোকের সমাগম হয় এখন। তবে এই দিকটা খুব একটা কেউ আসে না। আর যারা আসে তারা রাতের অন্ধকার গাঢ় হওয়ার সাথে সাথে ফিরে যায়। হঠাৎ দিদি আমাকে এখানে ডাকলো কেন? তাও আবার এত রাতে। কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। কিছু কিছু জায়গায় কয়েকটা পাতাবিহীন মরা গাছ দাঁড়িয়ে আছে স্থানুর মতো। রুষার মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে, কিন্তু বারবার পিছনে তাকিয়েও লাভ হচ্ছে না। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই সে নিজের মনে মনে বলে উঠল, রাত বিরেতে অন্ধকারে এরকম অনেক কিছুই মনে হয়, সবই মনের ভুল। কিন্তু দিদি কোথায় গেল? দিদিকে তো দেখতেই পাচ্ছি না। দিদি, দিদি, এই দিদি! চিৎকার দুটো আশেপাশের বাতাসে ধাক্কা খেয়ে তার কানে প্রতিধ্বনিত হয়ে উঠল, কিন্তু এখনো কোথাও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ তার মনে হলো বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে। আরও এক পা এগোতে যাবে, ঠিক তখনই তার কানের মধ্যে ফিসফিস করে একটা কর্কশ অথচ মৃদু কণ্ঠ খ্যান খ্যান করে বলে গেল, পাচ্ছিস নাকি? কোনো ভয় নেই, আমি আছি তো। কে? 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 খ্যান খ্যানে হাসিটা
অস্পষ্ট ভঙ্গিতে তার কানে এলো। এবারে বেশ একটু ভয় পেয়ে গেল রুষা। শীতল বাতাসের ঠান্ডা কনকনে হাওয়াতেও তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। কেন যে তার দিদি তাকে এত রাতে এখানে ডাকল বুঝতে পারছে না সে। মাথার উপর দিয়ে একটা শকুন ডানা ঝাপটিয়ে উড়ে চলে যায়। তবুও কোনো মতে সাহসে ভর করে হাঁটতে হাঁটতে আরও বেশ কিছুটা এগোতে দূরে দুটো শুকনো গাছের ডালের মাঝে একটা ছোট্ট হলদেটে লাল আলোক বিন্দু চোখে পড়ল। আর তার সাথে নাকে এলো একটা উটকো আঁশটে গন্ধ। অনেকটা কাঁচা মাছের দেহ থেকে যেমন গন্ধ বেরোয় ঠিক সেই রকম গন্ধ। প্রাথমিকভাবে গন্ধটা সাধারণ থাকলেও একটু দূরে যেতেই গন্ধটা অত্যন্ত তীব্র হয়ে উঠল। গা গুলিয়ে তীব্র বমনের উদ্রেকের পরিস্থিতি তৈরি হল। আরও একটু এগিয়ে যেতেই গন্ধের কারণটা চোখে পড়ল রুষার। থমকে দাঁড়িয়ে পড়েছে মাঝ রাস্তায়। এখান থেকে সারা রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মাছের কাঁটা আর আঁশ। এখান থেকে খালি পায়ে হেঁটে যাওয়া তো অসম্ভব। দূরের হলদে আলোটা এতক্ষণে স্পষ্ট হয়েছে। সেটা আগুনের আলো, আর আলোর সামনে বসে আছে একটা কালচে নারী মূর্তি। রুষা ভাবছে কি করবে না করবে। এমন সময় সেই আগের কণ্ঠটা আবার শুনতে পেল সে। থামলি কেন রে মেয়ে? চল, এগিয়ে চল, চল, এগিয়ে চল, দিদির কাছে যেতে হবে তো। আয়, আয়, কাছে আয়, আরো কাছে আয়, আয়। রুষা দেখল দূরের আগুনের মাঝে বসে থাকা নারী মূর্তি হাত ছানি দিয়ে তাকে ডাকছে। কিরকম মন্ত্রমুগ্ধের মতো পাথর হয়ে গেল সে। নিজের অজান্তেই নগ্ন পথে এক পা দুপা করে এগোতে থাকল ধারালো আঁশ এবং মাছের কাঁটার উপর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই পায়ের পাতা ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। কিন্তু রুষা নির্বিকার। সে এগিয়ে চলেছে। দূরে কয়েকটা শকুন ডেকে উঠল কর্কশ ভঙ্গিতে। যতই কাছে এগোচ্ছে ততই আঁশটে গন্ধটা ধীরে ধীরে কমে আসছে। এবারে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। পাথরের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে রুষা। ধীরে ধীরে আগুনের সামনে কালচে মূর্তির সামনে এসে দাঁড়ালো। এখান থেকে মাছের আঁশটে গণ্ডির ভিতর আরও একটা ছোট্ট গণ্ডি করা। সেই ছোট্ট গণ্ডিটা রক্তের, শুকনো কালচে রক্তের। তার ভিতর হলুদ ছড়িয়ে ভরাট করে রাখা। তারই মাঝে বসে রয়েছে কালো কাপড় দিয়ে আপাদ মস্তক ঢেকে থাকা একজন মহিলা। কেবল তার চুলগুলো হাওয়ায় উড়ছে। সামনের আগুনের উজ্জ্বল শিখাতেও তার দেহটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। মূর্তিটা হাত দিয়ে দেখিয়ে দিল রুষাকে আগুনের উল্টো দিকে তার মুখোমুখি বসার জন্য। রুষা কথা মতো আগুনের উল্টো দিকে বসল। তার চোখের পলক পড়ছে না। সে দেখল কালচে মূর্তির সামনে রাখা একটা পিতলের ঘট। ঘটের উপর একটা ডাব আর দুটো পোড়া মাছ, আর তার উপর রাখা কালচে পুড়ে যাওয়া মানুষের শরীরের চামড়া আর মাংস। আর অন্যদিকে একটা ছোট্ট তামার পাত্রে ফুটন্ত রক্ত, তার উপর হলুদ ছড়ানো। বেশ আমতা আমতা করে রুষা জিজ্ঞেস করল,
আমায় এত রাতে এখানে কেন ডাকলে দিদি? সাথে সাথে সামনে বসে থাকা মহিলার মুখে একটা অদ্ভুত ক্রূর তির্যক হাসির আভা ফুটে উঠল। মৃন্ময়ীর পরিবর্তে খ্যানখ্যানে আগের কণ্ঠটা একটা তীব্র অট্টহাসি দিয়ে বলে উঠল, কেন রে, আমি ডাকলে কি তাহলে আসতিস না? কথাটা বলার সাথে সাথেই মূর্তি থেকে কালো কাপড়টা সরে যায়। কে 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 তুমি? কে? মুহূর্তের মধ্যে সামনের দৃশ্যে রুষার বোধ ফিরে আসে। কুৎসিত কদাকার চেহারাটা উন্মুক্ত হতেই তার শরীরের হৃদস্পন্দন যেন এক চোরা হিমেল স্রোতের ধাক্কায় স্তব্ধ হয়ে আসে। বিস্ফারিত চোখে রুষা দেখল তার সামনে বসে থাকা মহিলা মৃন্ময়ী নয়, রোগা কঙ্কালসার অর্ধনগ্ন চেহারার এক কদাকার মহিলা। কালো কুষ্টি পাথরের রঙে কেউ যেন তার শরীরটায় লেপে দিয়েছে। তার সারা শরীরে চ্যাটচ্যাটে তরল আঠালো পদার্থ লেগে আছে। মুখটা কিরকম লম্বাটে চোঙের মতো, মাথার ঠিক মাঝখানে একটাই মাত্র বড় গোলাকার চোখ, আর সেটাও মণিবিহীন, ঘোলাটে ধূসর রঙের, ঠিক যেন একটা সাদাটে গর্ত। নাকে একটা কালো নাকছাবি ঝুলছে। মাথার উপর থেকে চুলগুলো এলো পাথারি হাওয়ায় উড়ছে। তাকে দেখে মনে হয় যেন গহীন অরণ্যের ভিতর উড়তে থাকা কালচে উদ্ভিদের শাখা প্রশাখা। লম্বা কালচে লাল জিভটা গলা অবধি ঠেকেছে। মুখ এবং সারা শরীরে রয়েছে কালচে কালচে দানাদার ঘায়ের মতো গর্ত। সাদাটে পোকার দল কিলবিল করতে করতে ঢুকছে আর বেরিয়ে আসছে। তার মুখে লেগে আছে নোংরা কস জাতীয় জিনিস। সে হাসছে। কালচে নোংরা দাঁতগুলোর মাঝে মাঝে সাদা সাদা পোকার দল ঢুকছে আর বেরোচ্ছে। হাতে আর পায়ে আলকাতরা মাখানো আঙুল থেকে লম্বা কালচে নোংরা নখ বেরিয়ে আসছে। মূর্তিটা হাসছে তার দিকেই তাকিয়ে। লম্বা কান অবধি চওড়া ঠোঁট নিয়ে খিলখিল করে হাসছে। সেই বিভৎস দৃশ্য যেন রুষার চোখের মণি গলিয়ে দিতে উদ্যত হল। সে দেখল সামনের মূর্তিটা এখন মাছ সমেত ডাবটা মুখের ভিতর ঢুকিয়ে নিচ্ছে, ঠিক যেন একটা ময়াল সাপ নিজের শিকারকে গিলে নেয়। অট্টহাসি করতে করতে প্রাণীটা নিজের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা হলুদ দু হাত দিয়ে ওড়াতে শুরু করলো। উড়ন্ত হলুদ চোখে মুখে এসে ছিটকে লাগলো রুষার। তারপর হঠাৎ করেই সে থেমে গিয়ে এক পাশে রাখা রক্তের পাত্রটা তুলে নেয়। একটা অদ্ভুত হাসি হেসে ঢকঢক করে রক্ত পান শুরু করলো। পান করার সাথে সাথে তার চোখ মুখে গড়িয়ে পড়ল সেই কালচে রক্ত। কালচে হাড় গিলে চোঙার মতন মুখে ঘা আর রক্ত মিশে একাকার হয়ে মুখটা আরো ভয়ানক, বিশ্রী আর কদাকার হয়ে উঠল। পাত্রটা মুখ থেকে নামিয়ে সে রুষার দিকে ফিরে নিজের মণিবিহীন ঘোলাটে চোখ দুটো প্রায় ঠিকরে বের করে এনে একটা গোগানির স্বরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, চেনা যাচ্ছে আমায়? কেমন লাগছে বলতো? সাথে সাথে রুষা শরীরের সকল শক্তি একত্রিত করে তীব্র চিৎকার করে উঠল, দিদি! ধরপড় করে খাটে উঠে বসে পড়ল রুষা।
রীতিমতো হাঁপড়ের ন্যায় তার বুক ওঠানামা করছে। জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, কিন্তু তাতেও দরদর করে কপাল বেয়ে ঘাম ঝরছে। পাশের ঘর থেকে দ্রুত মৃন্ময়ী ছুটে এসে দেখে খাটের উপর আলু থালু হয়ে বসে আছে রুষা। চুল অবিন্যস্ত, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, পরনের কাপড় অবিন্যস্ত। কি হলো রে? কিছু স্বপ্ন দেখেছিস নাকি? এ বাবা, কি অবস্থা দেখতো তোর! ঘেমে স্নান করে গেছিস তো, হাঁপাচ্ছিস কেন এত? কি হয়েছে? বেশ কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না রুষা। মৃন্ময়ী পাশের কুঁজো থেকে জল নিয়ে তার চোখে মুখে ছিটিয়ে দেয়। একটু ধাতস্থ হলো সে। মৃন্ময়ী আবার জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে? কি দেখেছিস তুই স্বপ্নে? একটা ঢোক গিলে সমস্তটা এক নাগাড়ে খুলে বলল রুষা। মৃন্ময়ী মনোযোগ দিয়ে সবটা শোনার পর জিজ্ঞেস করল, প্রাণীর কটা চোখ ছিল দেখেছিস? একটা না দুটো? একটাই ছিল, মাথার একদম মাঝখানে, গোল বড় আর সাদা, কোনো মনি ছিল না। কথাটা শুনেই মৃন্ময়ীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেশ কিছুক্ষণ একটা চাপা নিস্তব্ধতা ঘরের মধ্যে বিরাজ করল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। কিন্তু কয়েক মুহূর্ত পরেই কি মনে হতেই মৃন্ময়ী বলল, ভয় পাস না, সামান্য স্বপ্ন। কাল একবার সৌরভকে ডাকবো, একটু একসাথে টাইম স্পেন্ড কর, কেমন? মুডটা ফ্রেশ হবে। রুষাও আর অতটা আমল দিল না। শরীরটা এতক্ষণে একটু ফ্রেশ হয়ে এসেছে, ঘুমোতে যাবে। এমন সময় মৃন্ময়ী তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওই লকেটটা পড়েছিলি তো? হ্যাঁ, এটা তো খুলতে বারণ করেছিস তুই, ওই জন্য তো খুলিও না। খুলে দেব নাকি রে? না, একদম না। ওটার জন্যই তোর এখনো কোনো ক্ষতি হলে আমি আগে থেকে বুঝতে পারবো। ওটা কখনো খুলবি না, মনে রাখবি, ওতেই তোর প্রাণ ভোমরা। ঠিক আছে। সে শুয়ে পড়লে মৃন্ময়ী আবার নিজের ঘরে ফিরে আসে। বিষয়টা যতটা স্বাভাবিক বলে মনে হলো ততটা স্বাভাবিক নয়। নিজের ঘরে মৃদু লালচে আলোয় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এক এক করে নিজের পরিধেয় বস্ত্র পরিত্যাগ করতে থাকল। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা দুটো রুদ্রাক্ষের মালা দু হাতের কবজিতে পরিধান করল। তারপর বের করে আনলো একটা রূপোর চকচকে লকেট সমেত হার। সেটা গলায় পরিধান করে তার উপর অঙ্গুলি হেলন করতে করতে একটা মৃদু হাসি হেসে আয়নায় নিজের নগ্ন প্রতিচ্ছবির দিকে চেয়ে বলল, এসো ক্লোই ধূম্র, ক্লোইতক্ষ তোমার অপেক্ষায় আছে। তোমার কি ভয় লাগছে? নিজের দিদিকে ভয় কিসের? প্রাণীটা এবার ধীরে ধীরে ওঙ্কারের কাছে এগিয়ে তার পা জড়িয়ে ধরে এঁকে বেঁকে শরীর বেয়ে উঠতে লাগলো, ঠিক যেন কোনো সাপ চন্দন গাছের কাণ্ড জড়িয়ে উপরে উঠছে। হিল হিলে লিকলিকে শরীরটা নিয়ে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বলল, আমায় অপব্যবহার করা হলো ভাই, আমি মুক্তি পাইনি। দেখ 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 ওরা আমায় কি অবস্থা করেছে, দেখ। কতদিন তোর জন্য অপেক্ষা করলাম। ওঙ্কারের কিছুটা সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে। একটু শান্ত হয়ে সে আমতা আমতা করে বলল, আমি জানি দিদি, ওই জন্যই তো ওই পাতলা খ্যাপা আমাকে এখানে পাঠালো। ও আমাকে বলেছিল যে আমার জন্য কেউ অপেক্ষা করছে। আমি বুঝতে পারিনি তখন। একদম বুঝিসনি বল, সে আমি হব।
কি ভেবেছিলিস? ভেবেছিলিস দিদি মুক্তি পেয়ে গেছে না? ভাদুয়ার ঝামেলা শেষ, তাই না? কথাটা বলার সাথে সাথেই মনে হলো সে যেন নিজের ভাইয়ের কণ্ঠনালীর কাছে একটু বেশি জোরে চাপ দিয়েছে। প্রায় দম বন্ধ হয়ে আসার মতো করে ওঙ্কার বলল, না দিদি, তোকে তোকে ভুলে যাব এমন ভাই আমি নয় রে। শুধু তোকে এখানে দেখবো আশা করিনি। তোর খুব কষ্ট হচ্ছে না রে দিদি? এবারে ভাদুয়ার কণ্ঠে একটা মৃদু কান্নার আভাস পাওয়া গেল। এভাবে থাকতে কার ভালো লাগে বল? হোমরকে যেভাবে অপব্যবহার করা হলো তাতে দেবী আমাকে মুক্তি দেয়নি, তাদের মৃত্যুতেই আমার মুক্তি। এর অপরাধ একজনের প্রাণ দেবীর নিকট উৎসর্গ করা হয়েছে। এর যে আর বড় কি কারণ থাকতে পারে দেবীর ক্রোধের? তুমি চিন্তা করো না দিদি, তোমায় আমি ক্লোইধুম্র অর্পণ করব, আর তুমিই হবে মাতৃশক্তির আদিমতর রূপের শ্রেষ্ঠ রূপ, সর্বোচ্চ শক্তির অধিকারিণী। রক্ত স্নাত হবে পাপীদের রক্তিম রক্তে। অনন্ত লোকের উদ্দেশ্যে তখন তুমি মুক্ত হবে। কথাটা শুনে ভাদুয়া একটু খুশি হলো বলেই মনে হলো। ওঙ্কার চোখের সামনে দেখল ধীরে ধীরে তার সামনে থেকে একটু একটু করে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তার দিদি ভাদুয়া। অন্ধকারের অতল গহ্বর থেকে উঠে আসা অত্যন্ত ক্ষীণ শব্দের মতো শোনালো তার শেষ কথাগুলো। ক্লোইধুম্র আসলে কিন্তু ক্লোইতক্ষ আসবেই, ক্লোইতক্ষ আসবেই, আসতে বাধ্য। কথাটা মনে রাখিস কিন্তু ভাই। এরপর সেই বদ্ধ ঘরে তিনজনের ঘন নিঃশ্বাস পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। লামা রিংসপাং পার মুখে এখনো একটা চোরা হাসির রেশ লেগেই আছে। তিনি প্রথম মৌনতা ভঙ্গ করলেন। তোমার দিদি এখানেই আছে ওঙ্কার, শুধু এখন বেশিক্ষণ তার এই পার্থিব রূপ ধারণ করে রাখতে পারে না। তাহলে এখন আমার কি করণীয়? আপাতত এটা বলো যে তুমি এখন কোথায় রয়েছো, এই মঠ থেকে কত দূরে? এতক্ষণ পর তিনি মুখ খুললেন, তবে ওঙ্কার বেশ সাবলীলভাবেই বুঝিয়ে বলল, খুব একটা বেশি দূরে নয়। কাল সকালে ওই পাগলা খ্যাপা তোমায় যা দিয়েছে সেটা নিয়ে আবার আমাদের এখানে চলে এসো। কাল বিশেষ কার্য আছে তার দ্বারা, আর তোমাকেও একজনের সাথে আলাপ করিয়ে দেব। কার সাথে? ক্লোইতক্ষর সাথে। কথাটা শুনে ওঙ্কার কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। সে সেই বদ্ধ কক্ষ থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকলো মঠের বাইরের দিকে। তার মনের ভিতর এখন নানান জিনিসের উথাল পাথাল চলছে। ভিতর থেকে বেরিয়ে এলেন ওনারা দুজন। লামা রিংসপাং পা দূরে ছোট্ট বিন্দুর মতো চলতে থাকা ওঙ্কারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি মনে হয় চন্দ্রকেতু ঠাকুর? একে আমরা ভরসা করতে পারি? আপনি তো মানুষের মন বুঝতে পারেন, এক্ষেত্রে আপনার অনুমান কি বলছে? বিশ্বাস একটা ভারী অদ্ভুত জিনিস, বুঝলেন? আজ যে বিশ্বাসী বলে মনে হবে, কাল যে সে অবিশ্বাসী হবে না তার তো কোনো স্থিরতা নেই। পৃথিবীতে মানুষের মন সব থেকে দ্রুতগামী এবং চঞ্চল, তাই তাকে অনুধাবন করতে পারা আমাদের সাধ্যের উপরে। তবুও তাকে দেখে মনে হচ্ছে তার কাছে তার দিদি ভাদুয়াই সব। সে মুক্তি পেয়ে গেলে ওঙ্কার কি করবে সেটা বলা যাচ্ছে না। ধীরে ধীরে আঁধার রাতের অন্ধকারে ওঙ্কারের দেহটা ছোট্ট আলোক বিন্দুর মতো নিভে যায়। চন্দ্রকেতু মিশ্র নিজের ঘরের দিকে চলে গেলেন। লামা রিং একমাত্র নিজের বন্ধ ঘরে প্রবেশ করে তার কাঠের পুরনো বাক্সের দিকে এগিয়ে যান।
তার ভিতর থেকে একেবারে নিচের অংশ থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ছেঁড়া ফাটা পুঁথি। সেই পুঁথির 3 নম্বর পাতা খুলতেই বেরিয়ে আসে একটা ছবি, বড় ভয়ানক সেই ছবি। সাদা কালো ভঙ্গিমায় তার ছবি যেন পৃষ্ঠার বাইরে বেরিয়ে আসতে চাইছে। নিজের মনে মনেই লামা রিং বলে উঠলেন, সামনে মহা সংগ্রামের গন্ধ পাচ্ছি দিদি। সবকিছুর সূত্রপাত তোর একটা ছোট্ট ভুলের থেকে। শেষমেশ তোর হাত ধরেই বুঝলাম এটাই বিখ্যাত বাটারফ্লাই এফেক্ট। ধক করে ঘরের ভিতরের ফায়ার প্লেসের আগুনটা জ্বলে উঠল। লামা বুঝতে পারলেন না এই আগুনের অর্থ কি। তার দিদি কি তার উপস্থিতি বোঝালো, নাকি তার সমর্থন জানালো, নাকি পুরোটাই কাকতালীয় বিষয়? পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মঠের মূল প্রাঙ্গণে তার তীর্যক রশ্মি আছড়ে পড়ল। চন্দ্রকেতু মিশ্র নিজের আড়ষ্ট ভাবটা কাটিয়ে উঠে সবে কক্ষের বাইরে বেরিয়ে এসেছেন। তিনি দেখলেন মূল সিঁড়ির সামনে মাথা নিচু করে বসে আছে ওঙ্কার। চন্দ্রকেতু ঠাকুরকে এগিয়ে আসতে দেখেই সে উঠে দাঁড়িয়ে প্রণাম করে বলল, সুপ্রভাত ঠাকুর মশাই, আমি সাথে করে এনেছি যেটা পাগলা খ্যাপা আমাকে সঙ্গে দিয়েছিল। চন্দ্রকেতু ঠাকুর দেখলেন সিঁড়ির এক পাশে পড়ে আছে একটা আটা দিয়ে মুখ বন্ধ করা সরা। একটা অত্যন্ত বিশ্রী গন্ধ আসছে সেখান থেকে, অনেকটা পচা ঘিলুর মতো গন্ধ। চন্দ্রকেতু ঠাকুর নাকে হাত চেপে বললেন, বেশ, তুমি ভিতরে যাও, আমার কক্ষে রেখে দিয়ে এসো। আজ রাতের আগে এর বিশেষ কোনো কাজ নেই। একটু পরে লামারিং স্পাংপা উঠলে তোমায় ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। উনি না উঠলে হবে না। কথা মতো কাজ করল ওঙ্কার। ছড়া ঠাকুরের ঘরে রেখে বাইরে এসে ওঙ্কার দেখল বাচ্চা লামাদের দল শাড়ি দিয়ে একটা করে মোটা গ্রন্থ নিয়ে পঠনে বসেছে। বহু দূর থেকে একটা ঘণ্টা ঢং ঢং শব্দ করে চলেছে। দিনের আদর্শ পরিবেশ এবং এক মায়াবী আচ্ছাদনের মোড়কে আবৃত এক জগতের অনুভূতি হচ্ছে তার। চোখ জুড়িয়ে অজান্তেই তার মুখ থেকে একটা স্মিত হাসির আভা ফুটে উঠল। কি ব্যাপার, এত সকাল সকাল চলে এসেছো? ওরা দুজন পিছন ফিরে দেখল লামা বেরিয়ে এসেছেন নিজের ঘর থেকে। প্রাত্যহিক আলাপচারিতা সেরে নেওয়ার পর ওরা 3 জন প্রবেশ করলেন গতরাতের সেই বদ্ধ ঘরের ভিতর। এখানে দিনের বেলাতেও আলো কম ঢোকে, একটা হালকা অন্ধকারাচ্ছন্ন ভাব রয়ে গেছে। ঘরের এক কোণে রাখা সেই বাক্স, সেটা খুলে উপর থেকে বইটা বের করে 3 নম্বর পৃষ্ঠাটা তাদের দিকে এগিয়ে দিলেন। বললেন, এই হলো ক্লৈতক্ষর ছবি। ওঙ্কার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। লম্বা কঙ্কালসার চেহারা, মাথায় চুল নেই, মুন্ডিত মস্তক, মুখের উপর 3টে চোখ। প্রত্যেকটা চোখ একই রকম, মণিবিহীন। ধূসর ঘোলাটে সাদা অংশটা হাঁ করে সামনে তাকিয়ে আছে। একটা লম্বাটে নাক আর চওড়া 2 কান পর্যন্ত বিস্তৃত ঠোঁট। 2 কান থেকে ঝুলছে গোলাকার কানের দুল। মুখ থেকে গড়িয়ে পড়ছে কস জাতীয় জিনিস। জিভটা ঝুলে আছে চোয়াল অবধি, অনেকটা মৃত মানুষের যেমনটা থাকে। ছবিটার প্রতিটা ডিটেল দেখলে মনে হবে কেউ যেন সাক্ষাৎ সামনাসামনি দাঁড়িয়ে এঁকেছে। হাড়গিলে কঙ্কালসার চেহারায় অসংখ্য গর্তের মতো করা। হাত দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় হাঁটুর নিচ অবধি চলে এসেছে। কবজিতে 2টো বালা পরানো, আর পায়ের গোড়ালির কাছে আরও 2টো বালা। লজ্জা নিবারণের জন্য বক্ষ বিভাজিকা এবং উরু সন্ধির সংলগ্ন অঞ্চলে 2টো কাপড় পরানো। সমগ্র বিষয়টা থেকেই একটা ঋণাত্মক ভাব প্রকাশ পাচ্ছে। ছবিটা ফেরত দিয়ে ওঙ্কার জিজ্ঞেস করল, কিন্তু এই ক্লৈতক্ষ আসলে কে? আজ রাতে আমরা যাকে আহ্বান করতে বসবো, যার জন্য তুমি এত দূরে ওই সরা বয়ে নিয়ে এসেছো, তিনি হলেন
আদিম মাতৃশক্তির সর্বোচ্চ রূপ। আর যখনই এমন কোনো উচ্চতন্ত্রের শক্তির জন্ম হয়, তার বিপরীতে একটি ঋণাত্মক শক্তির আবির্ভাব হয়, যিনি সমগোত্রীয়, সমশক্তিধর। এক্ষেত্রে ইনি হলেন সেই বিপরীতমুখী শক্তি, ক্লৈতক্ষ। তার মানে আপনি বলছেন যদি আমরা ক্লৈধূম্রকে আহ্বান করি তাহলে কেউ না কেউ তাকে আটকানোর জন্য ক্লৈতক্ষকে আহ্বান করবেই। কেউ না কেউ বলতে আমি জানি কে করবে। সে হচ্ছে মৃন্ময়ী। সে দুয়েরই প্রক্রিয়া জানে, আর আমি নিশ্চিত সে এতক্ষণে আন্দাজ করেই ফেলেছে যে আমরা তার পিছু নিয়েছি। আমার শ্রেষ্ঠ শিষ্যাকে আমি খুব ভালো করেই চিনি। আমার অনুমান যে সে ক্লৈতক্ষকে আহ্বান করা শুরুও করে দিয়েছে। অন্ধকারের মধ্যে দুজন দেখতে পেল চন্দ্রকেতু ঠাকুরের মুখটা বিমর্ষ হয়ে আছে। দিনের বেলায়ও ওনার মুখে ঘনীভূত মেঘের ছায়ার রেশটা জমাট অন্ধকার বয়ে নিয়ে এলো। বাইরে থেকে তখনও ঘণ্টার ঢং ঢং শব্দটা তাদের হৃৎস্পন্দনে বারবার আঘাত হানছে। তারাপীঠ মহাশ্মশানের পিছনের দিকের অংশটা নোংরা অপরিচ্ছন্ন হয়ে পড়ে থাকে। রুষা স্বপ্নে ঠিকই দেখেছিল যে এই দিকটা খুব একটা লোকজন আসে না। শ্মশানের সকল আবর্জনা এই দিকটাতে এনে জমা করা হয়। তবে ওনাকে আহ্বানের জন্য এই রকম জায়গারই প্রয়োজন। তাই কষ্ট করে মৃন্ময়ীকে জায়গা নিয়ে ভাবতে হয় না। একটা ছোট্ট বালির গর্ত করেছে সে। তার মধ্যে একত্রে জমা করে রাখা অসংখ্য পাটকাঠি, কালো বিড়ালের কাটা লেজ, মাছের তেল, সিঁদুর, চন্দন, বেলকাঠ, ধুনো, নীলকণ্ঠ ফুলের মালা, দুটো নারকেলের মালা, কালো জিরে আর সেদ্ধ চাল। এরপর মৃন্ময়ী নিজের জামার ভিতর থেকে বের করে আনে একটা ধারালো ছুরি। বাম স্তনের কাছে একটা ছোট্ট ছুরির কাঠ বসিয়ে রক্ত বের করে আনলো। 5 ফোঁটা রক্ত একটা ছোট্ট পাত্রে রেখে সেটা এক পাশে রেখে দিল। তারপর পাথরে পাথর ঘষে অগ্নি সংযোগ করল সামনের বালিয়াড়ির গর্তে। দাউ দাউ করে অগ্নির শিখা প্রায় মুহূর্তে তার মাথা স্পর্শ করল। এরপর রক্তের ছোট্ট পাত্রটা হাতে নিয়ে আগুনের উপর উত্তপ্ত করতে করতে চোখ বন্ধ করে বিড়বিড় করে উচ্চারণ করল এক অজানা মন্ত্র। তৃষ্ণালা ঘূর্ণুষ তলৌকতব্রাণ হিরিং বৃংঘ্রা ক্লাশম্বা নৌষ্টগ্লোম্ব্র। এরপর সে ওই রক্তের পাত্রটা কাত করে আগুনে ঢেলে দেয়। সাথে সাথে আগুনের হলদেটে শিখা পরিবর্তন হয়ে শ্বেত বর্ণ ধারণ করল। আশেপাশের নোংরা আবর্জনা, কঙ্কাল, অস্থিসমূহ থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে আসতে থাকল। মৃন্ময়ীর স্থির বন্ধ চোখের পাতায় হঠাৎ করে একটু কম্পন দেখা দিল। চারপাশ ধোঁয়ায় ভর্তি হয়ে উঠল, আর সাথে সাথে একটা অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করল। অনেকটা ভিজে কাঠ আর ধুনো মেশানো গন্ধ। তার সাথে ভেসে এলো একটা গো গো শব্দের গোগানির আওয়াজ। কণ্ঠটা অনেকটা পুরুষালী বলেই মনে হলো। বেশ কিছুক্ষণ গোগানির পর অদৃশ্য অবস্থাতেই একটা আওয়াজ ভেসে আসে। এ চাই তোর মেয়ে, আমায় কেন ডাকলি? ক্লৈতক্ষ, ক্লৈতক্ষ শক্তির ধারক চাই। তুই জানিস তুই কি চাইছিস? হ্যাঁ জানি, সব সব জেনেই আমি চাইছি। বেশ, তাই হবে। তবে ধারকের শরীরের চিহ্ন হিসাবে কি দিবি? রক্ত, যেই রক্ত আহুতি দেওয়া হয়েছে সেই রক্ত। তুই শেষবারের মতো ভেবে দেখ,
জানিস তো কি চাইছিস? এই শক্তি নিজের শরীরে ধারণ করার অর্থ তুই জানিস? হ্যাঁ জানি। আমায় আমায় ভোগ হিসেবে একজনকে উৎসর্গ করতে হবে। শুধু তাই নয়, ভোগের যে কোনো একটা চিহ্ন আমার কাছে জমা রাখতে হবে। এই অগ্নিকুণ্ডে আহুতি হিসাবে প্রদান করতে হবে। তোর কাছে কি সেই ভোগের চিহ্ন উপস্থিত আছে? মৃন্ময়ী ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে আবর্জনার ভিতর থেকে এক গাছি চুল বের করে আনলো। মেলি চুলের গোছা। সেটা আগুনের মধ্যে আহুতি দিতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধে চারিদিক ভরে উঠল, আর সাথে সাথে একটা উষ্ণ কণ্ঠে আরামের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো। তুই যা চেয়েছিস তাই হবে। সময় মতো ক্লৈতক্ষকে আহ্বান করলে সে তোর শরীরের ধারক হিসাবে প্রবেশ করবে, কিন্তু তার জন্য তোকে কালমু ভোগ গ্রহণ করতে হবে। কি কি সেই ভোগ? হোমাগ্নির ভিতরে দেখেছিস মেয়ে, তার নিচে তুই আমার ভোগ পেয়ে যাবি। আমি আসলাম। একটা তীব্র অট্টহাসি হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে মৃন্ময়ী নিজের স্বাভাবিক ছন্দে ফিরল। চোখ খুলে তাকাতেই দেখল সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে আছে। সে বসে আছে মহা শ্মশানের উল্টো দিকে নোংরা আবর্জনার মাঝে। সামনে মড়মড় শব্দে আগুন জ্বলছে, পটপট করে শব্দ হচ্ছে আগুনে পুড়তে থাকা দ্রব্যাদির। সামান্য জল দিয়ে আগুন নিভিয়ে উপরের পুড়ে যাওয়া জিনিসপত্র হাতড়াতে হাতড়াতে সরিয়ে দিতে সে দেখল নিচ থেকে একটা সবুজাপ আভা জাতীয় কি যেন বেরিয়ে আসছে। আরো একটু ভালো করে সব কিছু সরিয়ে নিয়ে দেখল একটা ছোট্ট পাত্রে সবুজাভ একটা তরল টকবক করে ফুটছে। এটাই হলো কালমু ভোগ। মৃন্ময়ী কিছু আগে পিছু ভাবল না, সোজা ঢকঢক করে গলার্ধকরণ করে নিল সেই গরম মিশ্রণ। পান করার সাথে সাথে মৃন্ময়ী নিজের শরীরের ভিতর একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করল। গলার কাছে কিরকম একটা জ্বালা জ্বালা ভাব হলো, তবে সেটা সাময়িক। অল্প কিছুক্ষণের মধ্যেই তার অনুভব হলো এক অপরিসীম শক্তির আভাস। নিজের মনে মনে একটা তীর্যক হাসি হাসতে হাসতে একটা পাষাণের মতো দৃষ্টি দিয়ে তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল মৃন্ময়ী। হাসতে হাসতেই নিঝুম শ্মশানের মধ্যে চিৎকারে ফেটে পড়ল সে। গুরুদেব, আমি জানি আপনি আমার ওপর অত্যন্ত ক্রুদ্ধ, কিন্তু কি করব বলুন? এত পরিমাণ অর্থের কাছে নিজেকে বিকিয়ে দিলাম। ভালো তো ছিলাম যে যার জায়গায়, খামোখা আপনি প্রতিশোধ নিতে উদ্যত হলেন। পাঠান আপনার ক্লৈধূম্রকে, আমিও তৈরি আমার ক্লৈতক্ষকে নিয়ে। আসুন গুরুদেব, আমি আপনার অপেক্ষায় রইলাম। শুনশান তারাপীঠ মহাশ্মশানের অভ্যন্তরে নিভৃতে একাকী একটা মেয়ের অট্টহাসি যেন তার তেজের করাল ধাবা বারবার কালচে মৃত্তিকার উপর আঘাত হানছে। সীমাহীন ঔদ্ধত্য উল্লঙ্ঘন করে পাশবিক নৃত্যে মশগুল হয়ে উন্মত্তের মতো লম্পঝম্পমূলক নৃত্য শুরু করল সে। এই অপার্থিব নৃত্যের সাক্ষী রইল শুধু রাতের আকাশ, মৃত্তিকা, ময়লা আবর্জনা, আর আড়াল থেকে স্বয়ং কালমু।
অন্ধকারের মধ্যে থেকে লণ্ঠন নিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে খাঁড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছিলেন ওনারা তিনজন। সবার আগে চলেছেন লামা রিংস পাংপা, মাঝে ওঙ্কার স্বয়ং, আর সবার শেষে চন্দ্রকেতু ঠাকুর। প্রথম জনের হাতে একটা জ্বলন্ত মশাল ধরে থাকা। সিঁড়ির মধ্যে কিরকম জল জল ভাব রয়েছে। ওঙ্কার একবার জিজ্ঞেস করল, আপনি তো বললেন ওই রাস্তায় নাকি কেউ যাওয়া আসা করে না, তাহলে এখানে এত জল কিসের? তুমি কি ভুলে গেলে যে আমরা কোথায় প্রবেশ করছি? এই প্রকোষ্ঠের গর্ভগৃহে। আর গর্ভগৃহের অবস্থা কি কখনো শুকনো দেখেছ? মশালের আলোয় ওঙ্কার দেখল দুপাশের দেওয়ালে বেশ কিছু পৌরাণিক দেবদেবী, তাদের অজানা গল্প আর ইতিহাস এসবের চিত্র অঙ্কন করে রাখা। এগুলোর মধ্যে বেশিরভাগ চিত্রের অর্থ বোধগম্য হল না তার। নিচে নামতে নামতে একটা ছোট্ট বিশেষ কক্ষে নিজেকে শুদ্ধ করতে হবে। তারা ছোট্ট কক্ষের ভিতর প্রবেশ করে দেখল সেখানে একটা ছোট্ট জলাশয়ের মতো করা। স্নান করে বাইরে বেরিয়ে আসতেই দেখল ফাঁকা অংশটা, যেখানে সিঁড়ি এসে মিলেছে, তার চেহারা পুরো বদলে গেছে। সেখানে আগুন জ্বালিয়ে বসে আছেন লামা নিচে, ওনার সামনে সেই আগুনের সরাটা। আর এক পাশে একটা ছোট্ট পাত্রে বেশ কিছুটা তেল আর কিছু রেড়ি রাখা আছে। বাকি দুজনকে তিনি ওনার মুখোমুখি বসতে বললেন। এরপর তিনি প্রত্যেকের দিকে এগিয়ে দিলেন একটা করে ছোট্ট মাটির প্রদীপের মতো পাত্র আর একটা করে ধারালো ছুরি। ওঙ্কার নিজের একটা আঙুল ছুরির ডগায় ছুঁতেই একটা ছোট্ট কাঠ হয়ে রক্ত বেরিয়ে আসে। এত তীক্ষ্ণ ছুরি দেখে বিস্ফারিত হয়ে সে জিজ্ঞাসা করল, ওই ছুরি দিয়ে কি হবে? আমি যখন বলবো তখন ছুরি দিয়ে নিজের বাঁ হাতের কনিষ্ঠা আঙুল থেকে 5 ফোঁটা রক্ত ওই পাত্রে ফেলবে। ভয় নেই, তোমাদের সাথে সাথে আমিও করব। ওটাই হলো ক্লোইধূম্র জাগানোর আসল জিনিস, আহ্বানকারীদের রক্ত। আপাতত ওখানে অল্প একটু করে তেল আর রেড়ি ঢেলে রাখো। কথা মতো দুজনে কাজ করলেন। বেশ কিছুটা তেল আর রেড়ি দিয়ে পাত্রের মধ্যে মিশিয়ে রাখলেন। এবারে লামা রিং আর চন্দ্রকেতু ঠাকুর দুজনেই চোখ বন্ধ করে নিজেদের ডান হাতের তর্জনী আগুনের শিখার উপর স্পর্শ করিয়ে আহ্বান করতে শুরু করলেন ভাদুয়ার ধূম্রকে। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর একটা গন্ধ নাকে এলো ওঙ্কারের। অনেকটা আঁশটে পিচ্ছিল চামড়ার থেকে একটা উটকো গন্ধ বেরোলে যেমন হয় সেই রকম গন্ধ। আরেকটু লক্ষ্য করতেই দেখল আগুনের শিখার উপরের অংশে একটা ধূসর ঘোলাটে ধোঁয়ার স্তর কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তখনই আবার চেনা কণ্ঠের ভাঙা হিলহিলে স্বরের গোগানিটা শুনতে পেল ওঙ্কার। আমি এসেছি রে। এসো ভাদুয়া, তোমায় আমরা ক্লোইধূম্রর শক্তি প্রদান করতে চলেছি। তবে হ্যাঁ, তার আগে তোমার বেশ কিছু জিনিস জেনে রাখা দরকার। বলুন, আমি সব কিছু মানতে রাজি। কাজ শেষ করা মাত্রই তুমি কিন্তু আর এই অপার্থিব অশরীর শরীরে বন্দী হয়ে থাকবে না। তোমার মুক্তি হবে ঊর্ধ্বতন জগতের পথে। আর এখন এই মুহূর্তেই হবে তোমার সাথে তোমার ভাইয়ের শেষ দেখা। কারণ একবার যদি তোমার শরীরে ক্লোইধূম্রর স্থানান্তর ঘটে, তুমি কিন্তু আর নিজের মধ্যে থাকবে না। তোমার সবকিছু চলে যাবে ওনার অধীনে। দেবী চামুন্ডা নিজের স্বায়ত্ত কায়েম করবে তোমার শরীর, মস্তিষ্ক, মন সকল স্থানে। তখন তুমি
কাজ ছাড়া আর অন্য কিছুই বুঝতে পারবে না। তাই যদি তোমার কাউকে কিছু বলার থাকে, সেটা নিজের ভাইকে হোক বা আমাদের কাউকে, তাহলে এখনই বলে দাও। আমরা প্রক্রিয়ার সূচনা করব। ওনার কথা শুনে সেই স্থানে একটা চাপা নিঃসঙ্গতা এবং নীরবতা বিরাজ করল। ওঙ্কারের চোখটা ছলছল করে উঠল। কোনো উত্তর আসছে না দেখেই হয়তো সে একটু ধরা ধরা কণ্ঠে প্রশ্ন করল, কিছু কিছু বলবি দিদি? বেশ কিছুক্ষণ পর একটা চাপা খ্যানখ্যানে কণ্ঠে অদৃশ্য থেকে উত্তর ভেসে আসে, আমার মুক্তির পর আমাদের পুরনো গ্রামে ফিরে একটু ভালো করে শ্রাদ্ধ করিস। বেশি জাঁকজমক করার দরকার নেই, শুধু আমি যে ছোট অনাথ বাচ্চাগুলোর দেখাশোনা করতাম তাদেরই একটু খাওয়ার ব্যবস্থা করিস। ঠিক আছে দিদি, তাই হবে। আর কিছু বলবি? না, আর তুইও ভালো থাকিস, সব সময় ভালো কাজ করিস, নিজের চাহিদার জন্য অন্যায় কাজ করবি না। আমি এলাম ভাই। ঠাকুর, আপনি শুরু করুন। বেশ, তুমি প্রস্তুত হও। কিছুক্ষণের মধ্যেই তুমি অন্ধকারের সম্মুখীন হবে। এরপর লামা আর চন্দ্রকেতু ঠাকুর নিজেদের তর্জনীর উপর পাগলা খ্যাপার দেওয়া ছড়া থেকে বের করে আনা মিশ্রণ উপুর করে ঢেলে দেয়। সাথে সাথে ওঙ্কার দেখল পিছনের দেওয়ালে আগুনের আলোয় একটা বিশাল আকার কালচে ছায়ার মতো উপচে উঠছে। এই ছায়াটা বেশ চেনা চেনা ঠেকল তার, কিন্তু কিছুতেই মনে পড়ছে না কোথায় যেন দেখেছে। এবার সবাই সবার ওই বাম হাতের কনিষ্ঠা থেকে 5 ফোঁটা রক্ত ওই তেলের পাত্রে ঢালো, কিন্তু তার আগে আমাদের বাঁধন মুক্ত তৈরি করতে হবে। বিদায় ভাদুয়া, বিদায়। তুমি অন্ধকারে প্রবেশ করতে চলেছ। কোনো উত্তর এলো না। ঘাড় নেড়ে সম্মতি দিলেন লামা। ধীরে ধীরে অঙ্গুলি সংযোগ বিচ্ছিন্ন করলেন ওনারা দুজনে। ওঙ্কার শুনতে পেল একটা অত্যন্ত মৃদু ভঙ্গিতে ধূপ করে শব্দ হলো, অনেকটা কেউ শূন্যে ভাসমান অবস্থা থেকে ধপ করে মাটিতে পড়লে এমন শব্দ হয়। বিষয়টা বুঝতে অসুবিধা হলো না তার। দু চোখ বন্ধ করলে অশ্রু গড়িয়ে দু গাল বেয়ে নেমে আসছে। এরপর তিনজনেই নিজের বাম হাতের কনিষ্ঠার ডগায় অল্প করে ছুরি স্পর্শ করতেই সেখানে ছোট্ট কাঠ পড়ে গেল। চুইয়ে চুইয়ে বেরিয়ে এলো অল্প লালচে তরল। ঠিক গুনে গুনে 5 ফোঁটা রক্ত ফেললেন তিনজনই। তেল, রেড়ি আর রক্তের মিশ্রণ এক জায়গায় হতেই একটা আঁশটে গন্ধ আবার বেরিয়ে আসে। সেটাকে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে তিনজন একসাথে আগুনের উপর ফেলে দেয়। সাথে সাথে একটা বিস্ফোরণের মতো দমকা হাওয়া উঠে এলো আগুন থেকে। প্রাথমিক অবস্থায় তিনজনই চোখ মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তারপর মুখ ফেরাতে দেখল দেওয়ালের ছায়াটা ধীরে ধীরে যেন একটা খোলসের মধ্যে ঢুকছে। ঠিক যেন একটা শুঁয়োপোকা তার খোলসের মধ্যে পুনঃ প্রবেশ করছে। ধীরে ধীরে সেটা খোলসে ঢুকে একটা বিভৎস আকার ধারণ করল। তারপর একটা খ্যানখ্যানে পুরুষালী মহিলার কণ্ঠে আওয়াজ এলো, আমায় কেন ডাকলি তোরা? ওনার কণ্ঠস্বরে কিরকম যেন একটা
তেজ ছিল। তিনজনের হাত ভক্তিতে নিজের থেকেই জড়ো হয়ে বুকের কাছে চলে এলো। চোখ ছলছল করে উঠল। লামা ধরা ধরা কণ্ঠে বললেন, আপনার ধূম্র রূপের অপব্যবহার করা হয়েছে মা। একজন নিরপরাধ ব্যক্তির ভালোবাসার সুযোগ নিয়ে তাকে বলি দেওয়া হয়েছে। পৃথিবীর সব থেকে বড় তন্ত্র ভালোবাসার সাথে আদিম রিপু বিশ্বাসঘাতকতা হয়েছে। আপনি ভালোবাসার মর্যাদা ফিরিয়ে আনুন, নয়তো পৃথিবীর বুকে ভালোবাসা বলে কোনো বিশ্বাসের জায়গা থাকবেই না। আপনি এই অবমাননার হাত থেকে আমাদের মুক্ত করুন মা, আমাদের মুক্ত করুন। বেশ, আমি ফিরিয়ে আনবো ভালোবাসার মর্যাদা, কিন্তু তার আগে আমার এক ধারকের প্রয়োজন, এক শরীরী রূপের। অশরীরী রূপে আমি কোনো কাজ করতে পারবো না। তবে সেই শরীর যে সে শরীর হলে হবে না, হতে হবে ধারকের ক্ষমতা সম্পন্ন, আমার শক্তি এবং তেজ ধারণের ক্ষমতা সম্পন্ন। তবেই সে আমায় ধরে রাখতে পারবে। আপনার নজরে কি এমন কেউ আছে মা? আপনি যাকে বলবেন আমরা তাকেই শনাক্ত করব। কয়েকদিন আগেই তার মধ্যে দৈব শক্তির আভাস হয়েছে। তার মধ্যে বজ্র পুষ্পের শক্তি রয়েছে। চামুন্ডা শক্তি ধারণের জন্য শরীর আর মনে চণ্ডালিনী প্রভাব থাকা আবশ্যক। সেই উপযুক্ত নারী আমায় ধারণ করার জন্য। মল্লারপুর ফিরে যা, ওই আমার প্রকৃত ধারক হওয়ার ক্ষমতা রাখে। যা, ফিরে যা, আমি তাকে জানিয়ে দেব আমি আসছি। আমি যা যা। কি নাম তার মা? অঞ্জলি। শেষের কথাগুলো কিরকম অস্পষ্ট হতে হতে মিলিয়ে যাওয়ার মতো শোনালো। ওঙ্কার দেখল দেওয়ালের হলদেটে আলো থেকে কালচে ছায়াটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে নিভু নিভু হয়ে আসছে। ওঙ্কার আরও একবার মনে করার চেষ্টা করল সে এই মূর্তির রূপটা কোথায় যেন দেখেছে। মস্তিষ্কে চাপ দিতেই তার মনে পড়ল তাদের গ্রামের জঙ্গলে পাগলা খ্যাপার ঘরের দেওয়ালে অঙ্কন করা ছবিটা হুবহু একই রকম। সেদিন পাগলা খ্যাপা অন্য কারোর ছবি আঁকেননি, এঁকেছিলেন স্বয়ং ক্লোই ধূম্রকে। ওঙ্কারের মনে হল এখনো হয়তো সেই ভাঙাচোরা কুটিরে গেলে অন্য কোনো কিছু হয়তো আস্ত পাওয়া যাবে না। পাগলার দেহটাও হয়তো কঙ্কাল সার হয়ে গেছে, কিন্তু দেওয়ালের ওই লালচে কালো ছবিটা হয়তো এখনো অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে। তার তেজ একটুও ক্ষুণ্ণ হয়নি। তারপর একটা দমকা বাতাস, আর সব কিছু অন্ধকার। নাট মন্দিরের ভিতর থেকে একটা কান্নার রোল উঠেছে। রুদ্র শঙ্কর ঠাকুরের অন্তিম সময় উপস্থিত। তিনি মৃত্যুশয্যায় শায়িত। আশেপাশে বেশ কয়েকজন মহিলার দল অশ্রু ভেজা চোখে ওনার পায়ের কাছে বসে আছেন। এনাদের সকলকেই তিনি দীক্ষা দিয়েছেন। উনি শুয়ে আছেন অচল ভঙ্গিমায়। সমগ্র শরীর জুড়ে একটা চাপা কষ্টের রেশ। মাথার সামনে একটা গীতা আর এক ঘটি জল রাখা। সম্পূর্ণ শরীর একটা পাতলা চাদরে ঢাকা। ওই মুহূর্তে ঘরের ভিতর প্রবেশ করল অঞ্জলি। গুরুদেবের মাথার সামনে বসে ওনার শ্বেত কেশরাজির উপর
অঙ্গুলি সঞ্চালন করলেন তিনি। একটু একটু করে চোখ খুললেন। খুব অস্পষ্ট দৃষ্টিতে সামনের মানুষটাকে চিনতে পেরে ওনার মুখে একটা স্মিত হাসি ফুটে উঠল। কাঁপা কাঁপা হাতে তিনি আঞ্জলির গাল স্পর্শ করে অত্যন্ত অস্ফুট স্বরে উচ্চারণ করলেন, আমি জানতাম তুই আসবি মা, তোর অপেক্ষাতেই তো ছিলাম। নয়তো এই দেহ তো আমি অনেকক্ষণ আগেই ছেড়ে চলে যেতে পারতাম। কিন্তু তোকে যে একটা কথা বলার ছিল। আপনার অন্তিম সময় আমি আসবো না এ কেমন করে হয় গুরুদেব? বলুন, কি বলতে চান আপনি আমাকে? কি আদেশ আছে আমার জন্য? তারা আসছে মা, তুমি প্রস্তুত হও। এক বৃহত্তর কাজের স্বার্থে তারা আসছে। নিজেকে তাদের কাছে উজাড় করে দিও, এতে তোমারই মঙ্গল। ঠিক আছে গুরুদেব, আপনি যা চাইছেন তাই হবে। আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আপনি এবার বিশ্রাম নিন। এবারে আমি একটু শান্তিতে চোখ বুজাবো। আর একটা বিষয় মা, শিক্ষার জন্য যে চেষ্টা চালাচ্ছ সেটা কখনো বন্ধ করো না। মনে রাখবে, শিক্ষার কোনো বিকল্প হয় না। মা মহামায়া তোমায় পথ দেখাবেন। জয় মা চামুন্ডা কালীর জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তিনি সেই যে চোখ মুছলেন আর খোলেননি। সেদিন সেই বাড়িতে কান্নার ঢল নেমে এসেছিল অন্ধকার হয়ে। দুধ এবং ঘিয়ে স্নান করিয়ে তুলসী পাতা এবং ফুল সহযোগে অন্তিম বিদায় জানানো হয়েছিল। ওনার বিদায় বেলায় যখন লোকজন নিয়ে যাচ্ছিল, তখন আঞ্জলির মনে হলো উনি যেন তার কানে কানে বলে গেলেন, ভয় নেই মা, মা মহামায়ার শক্তি আর আশীর্বাদ তোর উপর সদা বিদ্যমান। আর তাছাড়া আমি তো সব সময় আছি। আঞ্জলির চোখ থেকে অজান্তেই অশ্রুর ঢল গড়িয়ে পড়ল দুই গাল বেয়ে। সারাটা দিন আকাশটা কিরকম একটা পাথরের মতন উদাসীন হয়ে মেঘলা হয়ে থাকল। সেদিন রাতে আঞ্জলি ঘুমোতে যাওয়ার সময় একটা অদ্ভুত গন্ধ পেল নিজের ঘরে। অনেকটা আঁশটে পিচ্ছিল চামড়ার থেকে একটা উটকো গন্ধ বেরোলে যেমন হয় সেই রকম গন্ধ। ঘরের বাইরে, ভিতরে, আশেপাশে একবার ভালো করে দেখে নিল। গন্ধের উৎস তেমন কিছু চোখে পড়ল না, কিন্তু তবুও একটা ঠান্ডা ভাব ঘরের মধ্যে ছেয়ে গেল। খুব একটা আমল দিল না সে। তবে আজ কি করে কে জানে, শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল সে। কিরে মেয়ে, আমার জন্য অপেক্ষা করছিস তো? কণ্ঠস্বরটা শোনা মাত্রই চোখ খুলে তাকায় আঞ্জলি। কোথায় তার ঘর? সে শুয়ে রয়েছে একটা ধূ ধূ প্রান্তরে। আশেপাশে কোথাও কিচ্ছু নেই। দূর দিগন্তে আকাশ মিলিয়ে গেছে প্রান্তরে। সে শুয়ে আছে একটা রক্তের গোল গণ্ডির মাঝখানে। শোয়ার আগে যে গন্ধটা পাচ্ছিল, এখন আবার সেই একই গন্ধটা তার নাকে আসছে, তবে আরো তীব্র এবং ঝাঁঝালো হয়ে। কিছু বুঝে ওঠার আগেই আবার সেই খ্যানখ্যানে কণ্ঠস্বরটা শুনতে পেল। ভয় পেয়ে গেলি নাকি রে?
আমি তো তোরই সত্তা এখন। আমাকেই তো তোর নিজের মধ্যে স্থান দিতে হবে। তোর মধ্যে যে বজ্রপুষ্পের শক্তি রয়েছে, তোকে তো তোর গুরুদেব সব বলেই গেছেন। ঊর্ধ্বতন মহাশক্তির আধার যখন তোর সাথে মিলিত হবে, তখন ধারক এবং অধিগ্রহণের সম্মিলিত শক্তির প্রভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। সেই শক্তির প্রভাব তোর আন্দাজের বহু গুণ বাইরে। ইরে মেয়ে, এখনো ভয় লাগছে নাকি? আঞ্জলি দেখল চারপাশে রক্তের গণ্ডির উপর হঠাৎ করেই মৃদু নীলচে হলুদ হয়ে আগুন জ্বলছে। মাথার উপর দুটো শকুন গোল গোল চক্র করে ঘুরে বেড়াচ্ছে। না, সে ভয় পায়নি। তাকে তো গুরুদেব বলেই গেছেন ভয় না পেতে, কিন্তু সে বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। বেশ সাবলীল ভঙ্গিতেই সে জিজ্ঞাসা করল, আপনি কে মা? চিনতে পারলি না? তোর আরেক সত্তা হতে চলেছে যে আমি সেই ক্লোইধূম্র। নামটা শোনার সাথে সাথেই এক ধাক্কায় ঘুমটা ভেঙে যায় তার। কোথায় সেই প্রান্তর, কোথায় রক্তের গণ্ডি? সে শুয়ে আছে নিজের ঘরে। তাহলে কি তিনি আসছেন বলে বার্তা পাঠালেন? মনে মনে চোখ বন্ধ করে প্রণাম করে বলল, আমার শরীর আপনাকে ধারণের জন্য প্রস্তুত। আমি আপনার অপেক্ষা করব মা। একরকম ধুঁকতে ধুঁকতে ট্রেনটা এসে থামল মল্লারপুর স্টেশনে। নিজেদের জিনিসপত্র নিয়ে পরপর নামলেন তিনজন। খুব একটা বড় স্টেশন না, লোকজন খুবই কম। হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বেরিয়ে পাকা রাস্তা ধরে এগোতে থাকলেন। মফস্বল অঞ্চলটা পেরোতেই কাঁচা রাস্তায় প্রবেশ করল। এখান থেকেই গ্রামের পথ শুরু। চারপাশে সবুজ ধানক্ষেত, দূর দূরান্ত পর্যন্ত কেবল সবুজ আর সবুজের সমাহার। প্রকৃত গ্রাম বাংলা বলতে যা বোঝায়, এ যেন তারই সমৃদ্ধ অবস্থা। পথে কয়েকজনকে আঞ্জলির নামটা বলতেই তারা তার বাড়ি চিনিয়ে দেয়। নির্দিষ্ট বাড়ির সামনে এসে ওনারা দেখলেন একজন গ্রাম্য মেয়ে বাড়ির আঙিনায় তুলসী মন্দিরে জল দিচ্ছে। আঞ্জলি বাড়ির বাইরে থেকে দেখেই তাদের বুঝতে পারলেন এনারাই সেই লোক। সে ব্যস্ত হয়ে দরজায় এসে বলল, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। তুমি জানতে যে আমরা আসবো? নিশ্চয়ই, আমায় যে গুরুদেব সব বলে গিয়েছেন। আচ্ছা, সে কথা পরে হবে খন। আপনারা আগে ভিতরে প্রবেশ করুন, একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিন, তারপর না হয় সব কথাবার্তা হবে। ভিতরে প্রবেশ করে ওনারা দেখল একতলা মাটির বাড়ি, সামনে নিঙানো উঠান, দুপাশে দাওয়া আর দুটো ঘর। একপাশে স্তূপাকৃত করে রাখা ধানের বস্তা, অন্যদিকে একটা ছোট্ট উনুন। মূল বাড়ি থেকে একটু দূরত্বে একটা ছোট্ট ঘরের মতো করা। খুব সম্ভবত ওটা স্নানঘর। আর উঠোনের ঠিক মাঝামাঝি তুলসী মন্দির। বাড়ির পিছনের দিকে সবুজে ঘেরা বড় বড় কলা গাছ আর নারকেল গাছ ঝুঁকে ছায়া প্রদান করছে। ওনারা দাওয়ায় বসতেই আঞ্জলি তাদের একটা করে ডাব ছুলে এনে তার জল এবং শ্বাস খেতে দেয়। আসলে আমি তো জানতাম না যে আপনারা এতটা ভোরে আসবেন, না হলে আমি কিছু রান্না বান্না করে রাখতাম। না না না, তোমায় এত ব্যস্ত হতে হবে না। বেশ, আমি তাহলে একটু রান্না বসালাম। আপনারা বলতে শুরু করুন, আর আমিও কাজটা সারতে সারতে সবটা শুনতে থাকি। এতে সময়টাও নষ্ট হবে না। কথাটা মনে ধরল ওনার। আঞ্জলি উনুনের চারপাশে জল ছিটিয়ে আগুন ধরিয়ে বসল রান্না করতে। এদিকে লামারিং এবং চন্দ্রকেতু ঠাকুর পালা করে তাকে ধুমরোর ঘটনা থেকে শুরু করে কি করে এই ঘটনার সাথে সে জড়িয়ে পড়ল এবং কোন শক্তির বিরুদ্ধে তারা লড়াই করছে সব কিছু বলতে থাকলেন। তবে এসবের মাঝেই আঞ্জলি বারবার আর চোখে তাকিয়ে নিচ্ছিল ওঙ্কারের দিকে। তার চাহনি
এক দৃষ্টিতে স্থির হয়ে আছে আঞ্জলির চোখের দিকে। মুখে কিছু না বললেও মনে মনে একটু লজ্জা পেল সে। পুরুষ মানুষের এহেন দৃষ্টির অর্থ মহিলারা বোঝেন। ইতিমধ্যে সে যে ওঙ্কারের মনের ভিতর একটা মিনি কালবৈশাখী তুলে দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মুখ ভর্তি ঘা থাকলেও মুখের আদল এবং টানা টানা চোখের চাহনির আড়ালে রূপ ও মাধুরীকে বুঝতে অসুবিধা হয়নি তার। তাছাড়া মেয়েটা তো বললই যে এই কাজ করলে দেবী চামুণ্ডা তাদের বংশ থেকে এই গহীন অভিশাপ তুলে নেবেন। তখন না জানি তাকে দেখতে কতটা সুন্দর লাগবে। তবে ওঙ্কার কি আদৌ বুঝতে পেরেছে যে শেষমেশ তাকে কি নিয়ে ফিরতে হবে, নাকি সেও পারেনি? কথাবার্তা শেষ করে সকলকে একটু করে খাবারের আস্বাদন করতে দিয়ে আঞ্জলি জিজ্ঞাসা করল, আমি সবটাই বুঝতে পেরেছি ঠাকুর। তাহলে কবে থেকে কাজটা শুরু করবেন? আজ রাতেই। আমার মন বলছে মৃন্ময়ীও বেশি দেরি করবে না। আজ ঘূর্ণাশ্ম তিথি, ক্লৈতক্ষ আহ্বানের প্রশস্ত সময়, তাই আমরাও আজ রাতেই ক্লৈ ধূম্র আহ্বানে বসব। ওনার কথাটা শেষ হওয়ার আগেই একটা গুরুম করে শব্দ হলো। আঞ্জলি আর ওঙ্কার একে অন্যের দিকে তাকালো। তাদের মনের নীলচে আকাশ জুড়ে কালো মেঘের দল ঘন হয়ে নিজেদের অধিকার একটু একটু করে বিস্তৃত করছে। ক্লাইতক্ষর মহারুগ্না রিং দূর মুক্তা শালি বরণী কো রুধমালা কালী সুরনা রাম ঘোড়া মুখা ভানি শরণা। বন্ধ ঘরটার মধ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে শরীরের বিভিন্ন স্থানে শ্বেত ছাই ভস্য মেখে আগুন জ্বালিয়ে উদার্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করছে মৃন্ময়ী। চোখে মুখে স্পষ্ট একটা কাঠিন্য ভাব। তার সামনে বসে ঝিমোচ্ছে রুষা। একটা পিলারের সাথে তার হাত পা বেঁধে রাখা, তবে তার পরনে একটা কালো লম্বা পোশাক। চুলগুলো খোলা, অবিন্যস্ত ভঙ্গিতে ছড়িয়ে পড়েছে ঘাড়ের উপর। তবে তার কণ্ঠের লকেটটা আর নেই, সেটা এখন পরানো আছে মৃন্ময়ীর গলায়। মৃদু একটা নীলচে আলো স্পর্ধার মতো জ্বলছে লকেটের থেকে। বাইরে ক্রমাগত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু মৃন্ময়ী এখনো মন্ত্র উচ্চারণ করছে। তার সামনে রাখা এক ছোট্ট পাত্রে পূর্ণ রক্ত, দুটো জবার মালা আর একটা হাড়ি কাঠ। शूरभिका मालिनी स्वारा रिंग दूरभिमा रक्त शुराना कौ मरणा श्वा काली কিছুক্ষণের মধ্যে অল্প অল্প জ্ঞান ফিরে এল রুষার। চোখ খুলতে প্রথমটায় বেশ একটু মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনের দৃষ্টিটা ঝাপসা হয়ে আছে। কিছুটা সময় লাগলো সব কিছু ধাতস্থ করে নিতে। তারপর হাতে আর পায়ের কাছে একটা যন্ত্রণা অনুভূত হলো। অনুভব হলো তার হাত পা বাঁধা রয়েছে। সামনে নজর ফেরাতেই নিজের দিদিকে উলঙ্গ অবস্থায় ছাই মেখে কপালিনীর মতো বসে থাকতে দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেল। তার সামনে জ্বলন্ত অগ্নিশিখা প্রায় মাথা ছাড়িয়ে উপরে উঠে গেছে। বিস্ফারিত চোখে আমতা আমতা করে রুষা জিজ্ঞেস করল, দিদি, কি হয়েছে রে তোর? এইভাবে বসে আছিস কেন? আর আমায় এইভাবে বেঁধে রেখেছিস কেন? খোল আমাকে খোল আমাকে। প্রশ্নের কোনো উত্তর এলো না। রুষা দেখল
তার পরনের লকেটটা এখন তার দিদির কণ্ঠে। রুষাকে তার দিদি বলেছিল ওই হার না খুলতে, ওতেই নাকি তার প্রাণ ভোমরা আছে। তাহলে ওটা এখন দিদি পড়ে আছে কেন? সে আবার জিজ্ঞাসা করল, দিদি তুই তুই আমার লকেটটা পরে আছিস কেন? রোধাকেরা মালসোবারা রিং দূরানিথা কালীশুরামা কৌমারনালু ঘোরা সুমারা রাম প্রেত ধারা শবনিকারা ফট। এত দূর মন্ত্র উচ্চারণ করে ধীরে ধীরে চোখ খুলল মৃন্ময়ী। তার চোখের দৃষ্টি নিষ্পলক, মুখের ভাব কঠিন। পাষাণের মুখ কেটে বসিয়ে দিলে মনে হয় এর চেয়ে অভিব্যক্তিপূর্ণ থাকে। অত্যন্ত গম্ভীর কণ্ঠে তার দিদি বলল, ওই হার তোর নয়, ওটা আমি তোকে দিয়েছিলাম। তুই অনেকদিন আগেই মরে গেছিস রুষা। আমি শুধু তোর জীবনটা রেখে দিয়েছিলাম নিজের বাঁচার জন্য। আমি জানতাম তোর সঙ্গ দিলে আমার গুরুদেব আমায় ছেড়ে দেবেন না, তাই তোর প্রাণকে শুধু নিজের হাতের মুঠোয় রেখেছিলাম। এখনো কালমুর কাছে আমি তোকে ক্লৈতক্ষ ভোগের জন্য চিহ্নিত করেছি। তিনি আমায় নিজের শরীরে ক্লৈতক্ষ ধারণের ক্ষমতা প্রদান করেছেন। তাই আমার জন্য তুই এখন কেবলই একটা সংখ্যা মাত্র। কথাগুলো শুনে রুষার মাথায় যেন বাজ পড়ল। তার নিজের দিদি তার সাথে এমন করল কি করে? ষড়যন্ত্র তো সেও করেছিল, তবে এই খেলায় সেও জড়িয়ে পড়বে ভাবিনি কোনোদিন। তখন তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি সাধক রুষা। আমার মধ্যে ভালোবাসা, প্রেম, দুঃখ, কষ্ট কোনো কিছুরই কোনো প্রভাব পড়ে না। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু কাজের জন্য উৎসর্গ করেছি। কি হলো? সৌরভকে খুঁজছিস? ওকে পাবি না, ও চলে গেছে। যখন সৌরভকে বলেছি তোর এই সম্পত্তির অর্ধেক ওকে দিয়ে দেব, বেকার ছেলেটার মাথা ঘুরে গেল রে। তখনই এই বিষয়ে সাহায্য করতেও রাজি হয়েছিল। তার আর কানে কোনো কথাই ঢুকছে না। নির্বাক নিষ্পলক হয়ে বসে আছে, অবিন্যস্ত হয়ে। আজ কেন হঠাৎ করে পল্লবকে খুব মনে পড়ছে তার। ওই মানুষটাই একমাত্র যে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, অথচ তাকেই কিনা মৃন্ময়ী এখন অনবরত মনে পড়ছে তার। পল্লবকে মনে পড়ছে? বুঝতে পারছি। চিন্তা করিস না, ওর সাথে পরলোকে তোর দেখা হবেই। পারলে আমায় ক্ষমা করিস রে বোন। এরপর মৃন্ময়ী একটু একটু করে তার সামনে রাখা রক্ত দিয়ে নিজের মুখে মাখল। সেই রক্ত আসলে রজ, নিজের শরীরের রজ। ছাই ভর্তি মুখে রক্ত মাখায় লাল আর শ্বেতবর্ণ এক অপূর্ব ভয়ঙ্কর মিশ্রণ তৈরি হলো তার মুখে। এরপর সে একটা জবার মালা ধারণ করে অন্যটা নিয়ে এগিয়ে গেল রুষার সামনে। রুষা এখনো অচল, স্থাণুবৎ, তার মধ্যে কোনো হেলদোল নেই। তারপর সেটা রুষার কণ্ঠে ধারণ করিয়ে তাকে একরকম টানতে টানতে হাড়িকাঠ পর্যন্ত নিয়ে আসে। কণ্ঠনালীতে একটি ছোট্ট রক্তের তিলক পরিয়ে হাড়িকাঠে ভালো করে মাথা সেট করে দেয়। বাধ্য মেয়ের মতো রুষা এখন সব করছে, যেন তাঁর দম দেওয়া পুতুল। তার চোখে এখন পল্লবের হাসি মুখটা ভাসছে। কোথাও কোনো অন্ধকার নেই, উজ্জ্বল আলোকময় নীলচে আকাশের মাঝে দাঁড়িয়ে পল্লব তাকে হাসি মুখে ইশারায় ডাকছে। আগুনের ভিতর থেকে মৃন্ময়ী বড় খড়গটা বের করে আনল। কালমুখে দেওয়া চুলের গোছার যে চিহ্ন ছিল, সেটা রুষার চুলের গোছা। অজান্তেই নিয়ে নিয়েছিল মৃন্ময়ী। সেই অনুযায়ী এখন ভোগ নিবেদন হচ্ছে, উন্মত্ত ক্লৈতক্ষ ভোগ। খড়গটা উঁচিয়ে ধরে মৃন্ময়ী চিৎকার করল, ওম ঘূর্ণাশ্বাহ রজনী ক্লৈতক্ষ প্রবেশ স্বাহা। রুষার চোখ থেকে জলের ধারা গড়িয়ে মাটিতে পড়ছে।
অত্যন্ত মৃদু কণ্ঠে অস্পষ্ট ভঙ্গিতে সে শেষ বারের মতো উচ্চারণ করল, আমায় ক্ষমা করে দেও পল্লব, আমি আসছি তোমার কাছে, আসছি। মুহূর্তের মধ্যে খড়গটা উপর থেকে নিচে একটা খ্যাঁচ করে শব্দ করে নেমে আসে। কেবল কণ্ঠনালীর চামড়া মাংস ভেদ করে কেটে বেরিয়ে যাওয়ার একটা শব্দ। ব্যাস, তারপর নিকষ অন্ধকার। ঝমঝমিয়ে বৃষ্টির মাঝেই বাড়ির উঠোনের ঠিক মাঝামাঝি একটা ত্রিপল টাঙিয়ে তার নিচে হলুদ গণ্ডি করা হয়েছে। তার ভিতরের অংশটা ভরাট করে রাখা হয়েছে চাল দিয়ে। কিছু কিছু স্থানে সিঁদুর ফেলে রাখা হয়েছে যত্রতত্র। ওঙ্কারের দেখে মনে পড়ল, ঠিক এই অবস্থাতেই সে পাগলা খ্যাপার ছোট্ট কুটিরের ঘরটা সেই দিন দেখেছিল। বুকের ভিতরটা ধড়পড় করে উঠল তার। গণ্ডির ঠিক মাঝখানে বসে আছে আঞ্জলি, তার সামনে রাখা একটা ডাব, তার গায়ে সিঁদুর দিয়ে একটা চিত্র অঙ্কন করা। ডাবের উপর দুটো কাঁচা মাছ হলুদ আর তেল দিয়ে মেখে রাখা। গণ্ডির দুদিকে বসে আছেন লামা এবং চন্দ্রকেতু ঠাকুর। দুজনেরই হাতে রুদ্রাক্ষের মালা এবং চোখ বন্ধ। অত্যন্ত অস্পষ্ট ভঙ্গিতে তারা কি সব বিড়বিড় করে চলেছে, আর মাঝে মাঝে একটা ঘটি থেকে একটা মিশ্রণ ছিটিয়ে দিচ্ছে গণ্ডির ভিতর। ওটা কিসের মিশ্রণ সেটা ভালোভাবে জানে ওঙ্কার। সকালে আসার পর থেকে সেই তো এই মিশ্রণটা বানিয়ে দিয়েছে। মাছের তেল, হলুদ, চন্দন, কালো জিরে, ধুনো, ছাই আর শ্মশান থেকে সংগ্রহ করা কাঠের গুঁড়োর মিশ্রণ। লামা বলেছিলেন, এই মিশ্রণই ক্লৈধূম্রকে এখানে আহ্বান করবে। ভালো করে এই মিশ্রণটুকু তৈরি করতে হবে ওঙ্কার, ভালো করে। ওঙ্কার নাকে একটা গন্ধ পেল। মাদ্রাজি ধূপ, মাছের তেল, ধুনো, পোড়া কাঠ আর মরা পোড়ানোর গন্ধ মেশানো একটা গন্ধ। ওঙ্কার দেখল আঞ্জলির ভিতরে অল্প অল্প পরিবর্তন আসছে। ক্রমেই তার শরীরে একটা মৃদু দোলানি ভাব অনুভূত হচ্ছে। মুখের ভিতর থেকে সাদাটে গ্যাঁজলা জাতীয় কষ বেরিয়ে আসছে। চোখে আর কপালে অস্বস্তির ভাঁজ পড়েছে। মাথার চুলগুলো সব ভোজবাজির মতো একটু একটু করে উবে গিয়ে মসৃণ নিটল মুন্ডিত মস্তক বেরিয়ে আসছে। ধক করে চোখ দুটোর ভিতরের মণিটা আস্তে আস্তে ছোট হয়ে যেতে যেতে মিলিয়ে যায়। সাদাটে অংশটা ধূসর হয়ে আসছে ক্রমশ। তারপর সেটা মিলিয়ে গিয়ে একটা বড় গোলাকার মণিবিহীন চোখে পরিণত হলো। হাত আর পায়ের চামড়া থেকে ঘা উঠে গিয়ে অন্যরকম পিচ্ছিল মতো কি সব আস্তরণ পড়তে থাকলো। তারপর হঠাৎই গোঙাতে গোঙাতে এঁকে বেঁকে উঠে দাঁড়ালো সে। হাত দুটো অস্বাভাবিক লম্বা আর সরু হয়ে গেছে। কালচে লাল জিভটা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। একটা বিকট চিৎকার করে ছুটতে ছুটতে বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে গেল। বিষয়টা বোঝার আগেই ঘটনাটা ঘটে গেল। ও কোথায় গেল ঠাকুর? ক্লৈতক্ষর কাছে। এসো এসো আমাদের পিছন পিছন। কিন্তু আমরা যাব কোথায়? খুব সম্ভবত আমি জানি কোথায় যেতে হবে। তারাপীঠ মহা শ্মশান, মৃন্ময়ীর তন্ত্র সাধনার আতুর ঘর। কথাটা শেষ হওয়ার সাথে সাথে আশপাশের কোথাও একটা বাজ পড়ল তীব্র ভঙ্গিতে। সাদাটে আলোয় চারিদিকটা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। বৃষ্টির তেজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঝমঝম জলের শব্দের অনবরত কলতানে রাতের স্বাভাবিক শব্দগুলো চাপা পড়ে যাচ্ছে। আড়ালে একটা মরা পাতাবিহীন গাছের নিচে তিনটে কলা পাতা মাথায় দিয়ে এসে দাঁড়ালেন ওরা তিনজন। এখান থেকে ভগ্নপ্রায় কুটিরটা দেখা যাচ্ছে। দরজা খোলা, ভিতরে আগুন জ্বলছে।
তার হলদে শিখার আভাস পিছনের দেওয়ালে পড়ছে। সেই দেওয়ালের ছায়াতেই দেখলে মৃন্ময়ীর উদ্ভ্রান্ত নগ্ন রূপ। নারী শরীরের অঙ্গের প্রতিটা বাঁক এবং খাঁজ যেন ঠিকঠাক ফুটে উঠছে ছায়ায়। সে এখন ঢক ঢক করে কি যেন খাচ্ছে। খাওয়া শেষ করে মাটির পাত্রটা নামিয়ে রেখে স্থির হয়ে পদ্মাসনে বসল সে। চন্দ্র ঠাকুর দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বললেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না যে মৃন্ময়ী আমার শিষ্যা হয়েও এতটা বিপথে চলে যাবে। অর্থ ঠাকুর, অর্থ, অর্থই অনর্থের মূল কারণ। কত তপস্বীর কত সাধনায় যে এই কারণে জলাঞ্জলি হয়ে গেছে, আর কি বলবো। বেশিক্ষণ সময় ওর হাতে নেই, আর ও সেটা নিজেও জানে, তাই তাড়াতাড়ি কাজ সারছে। ওই দেখো, ওই দেখো ওইদিকে। ওনার কথা অনুযায়ী তিনজন আবার বাড়ির দিকে নজর ফেরালো। তাকে সামনাসামনি দেখা না গেলেও দেয়ালের ছায়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে কি হচ্ছে। মৃন্ময়ীর শরীরটা একটু একটু করে নড়ে উঠছে, মুখটা লম্বাটে হচ্ছে, হাত দুটো লম্বা হচ্ছে, মাথার চুলগুলো ঠিক একই রকম ভাবে সরে গিয়ে খড়খড়ে মুন্ডিত মস্তকের আকার নিচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে সে। শরীরটা অমানসিক রকমের বড় হয়ে উঠছে। একটা চাপা গোগানির স্বর বাইরে ভেসে আসছে, আর সাথে সাথে একটা পিচ্ছিল আঠালো জাতীয় জিনিসের গন্ধ বেরোচ্ছে। শরীরটা দুমড়ে মুচড়ে উঠে দাঁড়ালো মৃন্ময়ী। লম্বা জিভটা মুখ থেকে ড্রাকুলার মতো বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত আগে শান্ত রমণীয় ছায়াটা পরিবর্তন হয়ে অস্বাভাবিক পাশবিক এক মূর্তিতে এসে দাঁড়িয়েছে। পিচ্ছিল আঠালো গন্ধটা আরো তীব্র থেকে ঝাঁঝালো হয়ে আসছে। নাকটা যেন জ্বলে যাচ্ছে। ওঙ্কার অস্পষ্ট ভঙ্গিতে জিজ্ঞাসা করল, এই কি তাহলে? হ্যাঁ, এই হলো ক্লৈতক্ষ। কোনো কিছু ভালো করে উপলব্ধি করার আগে কোথা থেকে একটা বিকট মেয়েলি চিৎকারে ছায়ামূর্তির ওপর আর একটা ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ ঝাঁপিয়ে পড়ার ফলে কণ্ঠ থেকে লকেটটা ছিটকে বেরিয়ে যায়। এরপর তাকে আর কোনো রকম সুযোগ না দিয়েই আঁচড়ে কামড়ে বিভৎস গর্জনে আর চিৎকার করে ছিন্ন ভিন্ন করতে শুরু করল, যাকে বলা হয় আচমকা আক্রমণ। এবং শত্রুপক্ষকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগে তাকে ছাড়খাড় করে দাও। বৃষ্টির মধ্যেও ভিতর থেকে আরও আওয়াজ ভেসে আসতে থাকলো, চামড়ার কচকচ শব্দ এবং মাংস খুবলানোর শব্দ। ছায়ার মাধ্যমেই তাঁরা দেখলেন ক্লৈধূম্র এসে ক্লৈতক্ষের উপর বসে তার মুন্ডু এবং শরীরের মাঝখানের অংশ নখ দিয়ে চিড়ে ফালা ফালা করে দিচ্ছে। একের পর এক বের করে আনছে মাংস, রক্তনালিকা, হৃৎপিণ্ড, নাড়িভুঁড়ি। সেগুলো হাভাতের মতো নিজের মুখে মাখছে আর কান্নার মতো চিৎকার করছে। ওঙ্কার উল্টো দিকে মুখ ফিরিয়ে কাস্তে কাস্তে বমি করে ফেলে। এইভাবে বেশ কয়েক মুহূর্ত চলল। আড়াল থেকে দেখেই বিষয়টা এতটাই ঘেন্নার উদ্রেক করে, সামনে গেলে না জানি কি হবে। ধীরে ধীরে সেই পর্ব মিটলে একটা তীব্র কান্নার শব্দে ক্লৈধূম্র তথা অঞ্জলি ভেঙে পড়ল। সেই মৃতদেহ কোলে নিয়ে তারস্বরে চিৎকার করে কাঁদতে থাকল। লামা রিং ধীরে ধীরে উচ্চারণ করলেন, দেখুন চন্দ্রকেতু ঠাকুর, কত রাগ কত ক্ষোভ পঞ্জীভূত ছিল মা ক্লৈধূম্রর মনের অভ্যন্তরে। আজ তিনি সব উজাড় করে দিলেন। হ্যাঁ, সেটাই দেখছি। ঈশ্বরেও কাঁদেন, নিজের ভক্তেরা তাদের সন্তান সম।
অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাদেরও করুণাময়ী মায়ের মতো অশ্রুধারণে বাধ্য করে। আশা করি তিনি এখন একটু শান্তি পাবেন। ধীরে ধীরে কান্নার স্বর থেমে আসে, গন্ধটাও আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। ছায়ার মাধ্যমে দেখা গেল ক্লৈধূম্রের ছায়াটা মৃত ক্লৈতক্ষের ছিন্ন ভিন্ন দেহের উপর মূর্ছা যাওয়ার মতো করে ঢলে পড়ল। ওঙ্কার তখনও বমি করে চলেছে। আমরা এগোচ্ছি ওঙ্কার, তুমি এসো না, ওই দৃশ্য সহ্য করতে পারবে না, এসো না। ওঙ্কার গাছের নিচে ধপাস করে বসে পড়ল। ওনারা দুজন কুটিরের দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়লেন। সারাটা ঘর ভেসে যাচ্ছে কালচে রক্তে। মাঝখানে শেষ প্রদীপের সলতের মতো ধিকি ধিকি আগুন জ্বলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নাড়িভুড়ি, ঘিলু, হৃৎপিণ্ড, রক্তনালিকা। একপাশে বিস্ফারিত চোখে আধখাওয়া মাথা নিয়ে পড়ে আছে মৃন্ময়ী, আর ক্লৈতক্ষের রূপ মেশানো মুখ। আর হাঁড়ি কাঠের সামনে পড়ে আছে রুষার মুন্ডহীন মৃতদেহটা। আর ঘরের ঠিক মাঝখানে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মৃন্ময়ী আর ক্লৈতক্ষের রূপ মেশানো নগ্ন দেহটা। তার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে আঞ্জলির শরীরটা। চন্দ্রকেতু মিশ্রের প্রিয় এবং শ্রেষ্ঠ শিষ্যাকে এইভাবে পড়ে থাকতে দেখে লামারিং একবার বিড়বিড় করে বললেন, কেন যে এই সব জিনিস নিয়ে কারবার করতে যাও তোমরা মা? সাধনা খুব বড় মাপের জিনিস, খুব বড় মানের জিনিস। তোমাদের ওই নিম্ন রুচির খেলার বিষয় নয়। এক লহমায় 4টে প্রাণ তো চলে গেল, কার কি বা লাভ হলো বলো? হ্যাঁ, যাকে যাক, যা হওয়ার হয়ে গেছে। ঠাকুর মশাই, এবারে কি করণীয়? চন্দ্রকেতু ঠাকুর কোনো উত্তর দিলেন না। ধীরে ধীরে উচ্ছিষ্টের মতো পড়ে থাকা মৃন্ময়ীর কাটা মুন্ডুর সামনে বসে তার বিস্ফারিত চোখের পাতা দুটো বন্ধ করে কান্না ভেজা কণ্ঠে বললেন, কেন যে এসব করতে গেলি মা, কেন করতে গেলি? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চোখ খুলে প্রথম দৃষ্টিতে একটু অস্পষ্ট দেখালো। মুখের সামনে 3 জন হাঁ করে তাকিয়ে আছে। 3 জনের কাউকেই সে চিনতে পারছে না। মাথার ভিতরটা ঝিমঝিম করছে, ঠিক বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। কোনো মতে উঠে বসে সে জিজ্ঞাসা করল, আমার কি হয়েছিল? আপনারা কে? তুমি গত রাতে ঝড় বৃষ্টির মধ্যে অজ্ঞান হয়ে গেছিলে, শরীর খারাপ ছিল। আমরা তোমায় তোমার বাড়িতে এনে রাখি। গ্রামের লোকজন তোমার বাড়ি চিনিয়ে দিয়েছিল। কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। মাথাটা বড্ড যন্ত্রণা করছে। ঠিক আছে, অসুবিধে নেই, তুমি এখন বিশ্রাম নাও। ও, আর একটা বিষয়, তুমি একবার আয়নায় নিজের মুখটা দেখো, কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ কিনা? আঞ্জলি একটু অবাক হলো। কোনো মতে উঠে বাড়ির ছোট্ট ভাঙা আয়নার সামনে এসে দাঁড়ালো। সে অবাক হয়ে গেল। তার শরীরের সকল ঘা, ক্ষত সব মিলিয়ে মসৃণ হয়ে গেছে। সে নিজের মুখ অবাক হয়ে হাত দিয়ে অনুভব করল, পুরো মসৃণ চামড়া, কোনো ঘা বা কোনো রোগের বিন্দু মাত্র লক্ষণ নেই। অবাক হয়ে আঞ্জলি জিজ্ঞাসা করল, এটা কি করে হলো?
আমার শরীরের সমস্ত ঘা যা ছিল সব তো। থাকুক না, থাকুক, তোমায় আর অত কিছু ভাবতে হবে না। তুমি বরং এই কাগজগুলো রাখো। অঞ্জলি কাগজটা হাতে নিয়েও বুঝল না ঠিক কি বিষয়টা। আসলে কাগজটা চন্দ্রকেতু মিশ্র ওনার শিষ্যার ঘর থেকে নিয়ে এসেছেন, এই সুবিশাল সম্পত্তির মালিকানার কাগজ। এটা নিয়ে একবার তোমাকে শুধু কোর্টে অ্যাপিল করতে হবে। বর্তমানে যদিও এই পুরো সম্পত্তি আইনত সরকারের, তবে তুমি আর্জি করতে পারো যাতে এর সামান্য অংশ তোমায় দেওয়া হয় গ্রামে একটা বিদ্যালয় খোলার জন্য। তুমি তো শুনলাম বাচ্চাদের জন্য একটা বিদ্যালয়ের প্রস্তাবনা করেছিলে। এটাও কি গ্রামের লোকেরাই বলল? হ্যাঁ, তা বলতে পারো। তুমি তো তোমার গুরুদেবকে প্রায়শই এই ইচ্ছেটা প্রকাশ করতে, তাই এইটা আমাদের পক্ষ থেকে তোমায় সামান্য অনুদান বলতে পারো। বাকিটা তোমার যা ইচ্ছা। আজ আমরা আসি, তুমি একটু বিশ্রাম নাও। ওনারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় অঞ্জলি পিছন থেকে ডেকে বলল, আচ্ছা, আপনাদের পরিচয়টা তো ঠিক জানা হলো না। আমার নাম চন্দ্রকেতু মিশ্র। আমার নাম লামা রিং স্পাং পা জুলি, আইনজুলি দেবী। ওনারা দুজন বেরিয়ে যাওয়ার পর দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল ওঙ্কারকে। অঞ্জলি ঠিক বুঝতে পারল না তার চাহনি দেখে। আপনি কি কিছু বলবেন? তোমার সত্যি কি কিছু মনে পড়ছে না অঞ্জলি? কি মনে পড়বে বলুন তো? আসলে সত্যিই তো কিছু মনে পড়ছে না। তবু যদি আপনার নামটা একবার বলেন। ওঙ্কারের দু চোখ ছলছল করে উঠল। অত্যন্ত সাবলীল ভঙ্গিতেই সে লুকিয়ে রেখে হাসি মুখে বলল, নামে আর কি যায় আসে? অস্তিত্বই যখন ভুলে গেছো, হয়তো আর কখনো দেখা হবে না তোমার সাথে। ভালো থেকো, সাবধানে থেকো। ওঙ্কার আর দাঁড়ালো না সেখানে। হয়তো নিজের পছন্দের মানুষটাকে এইভাবে ভুলতে দেখতে পারাটা সহ্য করতে পারেনি সে, তাই নিজের চোখের জল লুকিয়ে রাখতে চাইল। দিনের আলোটা তেজরা হয়ে তার ঘরে পড়ছিল। অঞ্জলি চন্দ্রকেতু ঠাকুরের দেওয়া কাগজটা সাবধানে নিজের ছোট্ট টিনের বাক্সে তালা বন্ধ করে রেখে দেয়। বিদ্যালয়ের স্বপ্ন এই জন্মে পূরণ হবে না, সেটা সে জানে। বরং বাইরে এই জিনিসের হদিশ দিলে শহরের লোকেরাই লুটে পুটে খেয়ে নেবে। গুরুদেব তো আর গ্রামের বাইরে শহরের কুৎসিত মানসিকতার বহুরূপী জানোয়ারদের দেখেননি, তাই জানবেনও না। কাজেই যা চলছে সেভাবেই চলুক। কিছু কিছু ক্ষেত্রে স্রোতে গা ভাসানো উচিত। দেওয়ালের ভাঙা চোরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিবর্তিত সুন্দর মুখশ্রীর উপর হাত বোলাতে বোলাতে সে মৃদু হেসে বলল, আমার আসল চেহারা উন্মোচনের সাহায্যের জন্য তোমায় অনেক ধন্যবাদ। তোমায় আমি কখনো ভুলবো না। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না ওঙ্কার।